আছেন? সবাইকে স্বাগতম ক্লাসে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাই জানিয়ে দেন। তামিম তানভীর খান আছেন, তামিম আছেন, ফাতিমা জান্নাতি আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট টপিক, কাশ্মীর ইস্যু। সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানিয়ে দেন। আমি খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। রাফিউল কবির জানাচ্ছেন থ্যাংক ইউ। আচ্ছা, সবাই কি দেখতে শুনতে পাচ্ছেন? একটু কাইন্ডলি যদি জানাতেন, আমি খুব দ্রুত শুরু করে দিব। আচ্ছা, দেখা যাচ্ছে, তামিম বলছে দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা আর দেরি না করে শুরু করে দিই। প্রেজেন্টারটা নিতে হবে। কাশ্মীর ইস্যু। আচ্ছা, রাফিউল কবির জানাচ্ছেন শুনতে পাচ্ছি। সবাই ভালো আছেন? ভালো আশা করি সবাই ভালো আছেন। আমরা আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিই। তাহলে রেকর্ডিংটা শুরু করতে হবে, একটু জানাই। হ্যাঁ, ঠিক আছে। কাশ্মীর ইস্যু দেখেছেন তো বিপিএসসি সিলেবাসের? আচ্ছা, আর রেকর্ডিংটা শুরু হলেই আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, কাশ্মীর ইস্যু হচ্ছে দেখেছেন নিশ্চয়ই যে বিপিএসসি রিটেন সিলেবাসের কিন্তু পার্ট বি তে, তাই না? পার্ট বি তে এম্পিরিক্যাল যেই ইস্যুজ আছে, এম্পিরিক্যাল ইস্যুজের 3 নাম্বার টপিক। প্রথমটা ছিল হচ্ছে যেটা আমরা করে ফেলেছি, দ্য প্যালেস্টাইন প্রবলেম। সেকেন্ডটা হচ্ছে দি আরব স্প্রিং, রাইট? আর থার্ডে হচ্ছে দেখবেন খেয়াল করে যে কাশ্মীর ইস্যুটা আছে। তো আমার কাছে এটা আগে মনে হয়েছে, সো এটাই শুরু করলাম। কাশ্মীর ইস্যুটা বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সো কাশ্মীর ইস্যুটা দিয়ে আমরা স্টার্ট করব। ঠিক আছে, সবাই হয়তো কম বেশি জানবেন। খুব রিসেন্টলি কিন্তু 2019-এ 5ই অগস্টে আমরা জানি যে অনেক বড় একটা ঘটনা ঘটেছে, তাই না? তো ওইটা বুঝতেই পারবেন, আর না হলে আমি আসবো। তবে আমাদের এখানে কিন্তু হিস্ট্রিটা হচ্ছে মূল পয়েন্ট। এখানে কিন্তু লেটেস্ট কারেন্ট ইস্যু গত বছর 2019-এর 5ই আগস্ট, জাস্ট এক বছর আগেই যে অনেক বড় একটা ঘটনা হলো, সিজ হলো যে কাশ্মীর, সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে যাবে। কারণ আজকে কিন্তু আমরা হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে দেখছি, রাইট? এম্পিরিক্যাল ইস্যুজ মানে কি? এটা হচ্ছে হিস্ট্রির মধ্যে পড়ে যাচ্ছে। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার আপনারা। সো ওইটার জন্য কিন্তু আরো ক্লাস লাগবে। কাশ্মীর এর যে প্রেজেন্ট ইস্যু বা কারেন্ট যে ক্রাইসিস চলছে 2019 থেকে, সেটার জন্য কিন্তু আরো আপনাদের ক্লাস লাগবে। তো এটা হচ্ছে শুধুমাত্র আমরা হিস্ট্রিটা খুব ভালো করে দেখবো, আর জাস্ট হচ্ছে আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিব যে ঠিক ঘোষণা পর্যন্ত। ঠিক আছে, আই হোপ আমরা ক্লিয়ার। এবং এটার ইম্পর্টেন্সটা আপনার এক হচ্ছে যে এম্পিরিক্যাল ইস্যুজে শর্ট কোয়েশ্চেন আসে। শর্ট কোয়েশ্চেনে ওই যে প্রথম যে 40 মার্ক, 4-10-এ 40 মার্কের যে শর্ট কোয়েশ্চেন আছে, এর মধ্যে আসতে পারে। ধরেন দিয়ে দিল আর্টিকেল 370, আর্টিকেল 35A, এগুলো তো সব কাশ্মীর রিলেটেড। এরকম দিয়ে দিল যেটা আপনার স্ট্যাটিক। আবার এই হিস্ট্রিটা আপনার জানা থাকলে কি হবে, কারেন্ট ইস্যুসটা আসলে আপনি খুব ভালো মতো লিখতে পারবেন। কারণ কারেন্ট ইস্যুস তো আসলে খুব মতামত দিতে হয়। তো এই জন্য ইম্পর্টেন্স সম্পর্কে ক্লিয়ার থাকবেন যে কেন এত বিস্তর ভাবে আমি এক একটা টপিকে ক্লাস নিচ্ছি। ওভারঅল কেন ওই মানে এমসিকিউ এর মতো অনেকগুলো এমসিকিউ পড়িয়ে ফেলতে পারতাম, তাই না? এই জন্য আপনার বুঝতে হবে যে যেগুলো ক্লিয়ারলি দেওয়া আছে সিলেবাসে, একদম মোটা দাগে দেখেন কি সুন্দর করে আরব স্প্রিং, দি কাশ্মীর ইস্যু, দি প্যালেস্টাইন প্রবলেম, একদম বড় করে টপিক লেখা আছে। তার মানে কি, এই জিনিসগুলো অনেক ভেতর থেকে জানতে হবে, কোনো ভেগনেস নাই, ডাইরেক্ট দেওয়া আছে। সো এই যেগুলো সিলেবাসে প্রত্যেকটা দাড়ি কমা, হ্যাঁ, যদি কোনো দাগও লেগে থাকে সেটাও আপনার স্টাডি করতে হবে। কারণ সিলেবাসে বাইরে যদি পিএসসি ক্ষেত্রে আমরা দেখেছি, কিন্তু সেক্ষেত্রে আপনার দায় নেই, কিন্তু সিলেবাসে আছে কিন্তু আপনি সেটা ভালো মতো জানেন না। এটার সম্পূর্ণ দায়বদ্ধতা আপনার, এটা সম্পূর্ণ
ব্লেম বা কোনো সমস্যা যদি আপনি আসে এবং না পারেন, এটা সম্পূর্ণ দোষ আপনার। কারণ সিলেবাসে দেওয়া আছে, কিন্তু আপনি ইউর অ্যারোগেন্ট এনাফ নট টু, হ্যাঁ, নট টু গো দি এক্সট্রা লেন্থ, মানে বিস্তর ভাবে আপনি পড়েননি, এটা আপনার সমস্যা। যদি আমি যদি কমপ্লিট করি কোনো কিছু, সেটা আমি চেষ্টা করব করে যাওয়ার, এবং আপনাদের করতে হবে। পরীক্ষা তো আপনারা দিবেন, তাই না? কারণ আমি হচ্ছে যতটুকু পারা যায়, আমার স্ট্রং পয়েন্ট যেহেতু ইংলিশ এবং ইন্টারন্যাশনাল, সো আমি ইন্টারন্যাশনালটা আমি চেষ্টা করব। ইংলিশের সাথে সাথে আপনাদের ইন্টারন্যাশনাল, কারণ যেটাতে আমি স্ট্রং না সেটা আমি পারবো না। ওকে, লিখে দিয়েছি টপিক নাম্বার 3, দেখে নেবেন। নেক্সট স্লাইডে চলে যাই। আজকে খুব সুন্দর একটা ক্লাস নিতে পারবো আশা করি। সবাই খুব মনোযোগ দিয়ে থাকবেন একদম শেষ পর্যন্ত। একটু লং হতে পারে, বাট আমি দেখেছি পার্ট 2 করলে হচ্ছে স্টুডেন্টরা পছন্দ করছে না। আই ডোন্ট নো ওয়াই, বাট আপনাদের খুশি হওয়া উচিত যে আমি আরো বিস্তর ভাবে করতে চাচ্ছি। তো আমি এটা চেষ্টা করেছি আজকেই শেষ করে দেওয়ার। ওকে, নাম্বার 1, প্রথমে আমাদের কাশ্মীরের কিছু ব্রিফ ইস্যু জানতে হবে। কাশ্মীরের মানে আছে না যে একটা জিনিস সম্পর্কে আপনি শিখবেন, তো সেটার পাস্টটা খুব ক্লিয়ারলি জানা থাকলে কনফিডেন্সটা আসে। নাহলে দেখা যায় যে আপনি পড়তে পড়তে একটা জায়গায় আটকে গেলে তখন আবার ওই হিস্ট্রিটা না জানলে আপনি ইউল বি শেকি, খুব শেকি হয়ে যাবেন। সো হিস্ট্রিটা ভালো মতো জানতে হবে, এবং এবং আপনাদের প্রিলিতেও দেখবেন যে গাইডগুলোতে আমি দেখেছি যে ওই যে মৌর্য সম্প্রদায়ের সম্পর্কে দু একটা কোয়েশ্চেন কিন্তু আগে আসতো আর কি, এখন তো আসে না। বাট প্রিলির বইগুলোতে একদম ভর্তি, ওরাকলের বই ছিল বাংলাদেশ অ্যাফেয়ার্স, আমি কিনেছিলাম প্রিলিতে, পড়ি নাই একটাও, বাট কিনেছিলাম। কিনে তারপরে তো বুঝতে পারছি যে এভাবে হবে না। আমি যদি চেষ্টা না করতাম তাহলে বুঝতাম না যে আসলে এটা আমার দ্বারা হবে না। সো আমি চেষ্টা করেছি, প্রচুর গাইড কিনেছি, কিন্তু দেখলাম যে আমার দ্বারা। ওরাকলের বাংলাদেশ অ্যাফেয়ার্স এরকম চওড়া, আর এইরকম হচ্ছে লম্বা, একদম A4 সাইজের বিশাল বড় বই আছে। এখানে দেখবেন মৌর্য সম্প্রদায় নিয়ে প্রচুর বিস্তর লেখা আছে। ঠিক আছে, দেখা যায় যে এমসিকিউ তো মৌর্য সম্প্রদায় নিয়ে আসে। তো ওইখানে মেইনলি এই যে রিজিয়ন অফ কাশ্মীর কিন্তু মেইনলি ছিল এই যে হিন্দিতে বলে মরিয়ান এম্পায়ার, হ্যাঁ, আর বাংলাতে আমরা যেটা জানি যে মৌর্য জাতি, তাই না, মৌর্য সম্প্রদায়, এটা সবাই চিনে, প্রিলি দেখবেন এমসিকিউতে সবাই পড়ে। তো এই হচ্ছে ম্যাপ। আর আপনারা তো জানেন যারা লাইভে আছেন তারা হচ্ছে লাইভে থাকলে কিন্তু ভিউটা অ্যাডজাস্ট করতে পারছেন, আপনারা কিন্তু চাইলে বড় করে নিতে পারেন স্লাইডে, তাছাড়া স্লাইডটা পেয়ে যাবেন। যেহেতু হিস্ট্রি অত মনে থাকে না, তো আমি প্রথম দিকে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না কিন্তু যেন মনে থাকে, আপনার জন্য গল্পটা বা আগে কারা কারা ছিল, রুল করেছে, সেটা যেন একটু মনে থাকে, আমি বেশ কিছু ইমেজ দিয়েছি। ঠিক আছে, খুব দ্রুত আমরা ইমেজ গুলো দেখে যাবো, এগুলোতে অত পড়ার কিছু নেই, আপনার জাস্ট মনে থাকার জন্য অনেক ছবি দিয়েছি। তো বুঝতে পারছেন ইন্ডিয়ার যে পুরো দেশটা, এটা ছাড়িয়ে আরো বাম পাশে, তার মানে কি যে পাকিস্তান, এই জায়গাটা কি পড়ে যাচ্ছে, আমি বড় করে দেখি। এই জায়গাটা, এই জায়গাটা কি তাহলে, ইন্ডিয়া পার হয়ে এদিকে কিন্তু পাকিস্তান, আফগানিস্তান সবই কিন্তু আছে, তাই না? তাহলে এই যে পুরো ব্লু, একদম গাঢ় যে ব্লু, পুরোটাই হচ্ছে মৌর্য ডাইনাস্টি, মৌর্য ডাইনাস্টি অথবা কি মৌর্য, আমাদের যে মৌর্য বলি আমরা বাংলাতে। পরের ইস্যু চলে যাই, ব্রিফ হিস্ট্রি অফ কাশ্মীর, সেন্টার অফ লার্নিং ফর বুদ্ধিজম। এই কাশ্মীরে আগে বুদ্ধিজমের ছিল। আচ্ছা, ফাতিমা জান্নাত জানাচ্ছেন ইউ ক্যান মেক পার্ট 1, 2, 3 উই উইল লাইক। আরে ফাতিমা জান্নাতি, এই তোমরা 1-2 জন হচ্ছে, আমি যদি 10টা পার্টও করি তোমরা হচ্ছে দেখবা, দিয়ে লেকচার গুলো তৈরি করব, তারপর আপলোড দিব। আসলে জিনিসটা কেমন না? হ্যাঁ, আমি তবে এটা এটা ডোন্ট ওয়ারি, যদি লাগে আমি আসলে কেউ দেখুক না দেখুক আমি করবো। যেমন পার্ট 2 কেউ দেখুক না দেখুক, আমি কিন্তু আমি শেষ না করলে নিশ্চয়ই আমি মানে শর্টকাটে বা অর্ধেক রেখে চলে যাব না, সেটা তো আমার সেই নেচারে নেই, তোমরা তো এতদিনে জেনে গেছো। সো আবার তোমরা বলছি এনিওয়েজ, তো হ্যাঁ লাগে আই উইল ডেফিনেটলি ডু, কিন্তু কথা হচ্ছে যে একটু চেষ্টা করব যে ওয়ান পার্টেই শেষ করে দেওয়ার। হ্যাঁ, কারণ হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা যদি দেখি যে অডিয়েন্সের বেশি, স্টুডেন্টরা যদি রিকোয়েস্ট বেশি করে, সেটাই বেশি করা হবে, এটাই স্বাভাবিক, রাইট? তবে হ্যাঁ, আমি তাড়াহুড়ার জন্য যে করব না এই ধারণা যেন আপনাদের না থাকে, রাইট? আমি লাগলে অবশ্যই আমি ডু, এটা বলতে হবে না।
তাহলে তো আমি শুরুতেই সবার রিকোয়েস্টের অনুযায়ী 10 মিনিট করে করে ছোট ছোট ভিডিও বানাতাম। সো ডোন্ট ওয়ারি ফাতিমা। সেন্টার ফর লার্নিং ফর বুদ্ধিজম, আগে এই কাশ্মীর জায়গাটা, এই যে কুষাণ এম্পায়ার, হ্যাঁ, এই যে কুষাণ, এইটা দেখবেন আপনি ওই যে প্রিলির বই বললাম না যে ওরাকুলের, ওই ওরাকুলের মোটা বইটাতে সুন্দর এখানে দেখবেন যে কুষাণ জাতি দেওয়া আছে, কানিষ্ক দেওয়া আছে। এইটা কিন্তু প্রিলিতেও অনেকেই পড়ে, যদি অত আসে না। ঠিক আছে, যে কি কানিষ্ক কে ছিল, কানিষ্ক হচ্ছে বুদ্ধিজমের জন্য কাশ্মীরে বুদ্ধিজম ছড়ানোর বিখ্যাত, এবং উনি হচ্ছে সবচেয়ে বিখ্যাত রুলার ছিলেন কিসের, এই যে কুষাণ সম্প্রদায়, কুষাণ সম্প্রদায়ের সবচেয়ে বিখ্যাত যে রুলার উনি ছিলেন কানিষ্ক। এই যে ছবি অনেক গ্রাফিক্যাল করেছি যেন আপনাদের মনে থাকে, এগুলো মনে করবেন না যে এই কানিষ্ক হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হিস্ট্রির জন্য আপনি যেন মনে থাকে। ঠিক আছে, এটা কিন্তু রিটেনের জন্য অত ইম্পর্টেন্ট না, কিন্তু আমরা প্রিলিতেও দেখেছি যে গাইড গুলোতে আছে, একটা দুটা প্রশ্ন আসতে পারে, অ্যাক্সিডেন্টালি আসতে পারে। তো কানিষ্ক নামটা আমরা শুনেছি, এই কারণে আপনার জন্য মনে থাকে আমি অ্যাড করেছি, এটা রিটেনের জন্য কিন্তু এই কানিষ্ক নাম ইম্পর্টেন্ট না। তো এইগুলো যেন আপনারা ক্লিয়ার থাকেন, ঠিক আছে। গ্রাফিক্যাল করলে কি হয়, মনে থাকবে, এই কারণে আমি যেখানে পেরেছি আই হ্যাভ ট্রাইড টু পুট অ্যান ইমেজ অথবা ম্যাপ অথবা একটা ইনফোগ্রাফিক, রাইট। তো এই কুষাণ এম্পায়ারের সবচেয়ে ফেমাস হচ্ছে রুলার ছিলেন হচ্ছে কানিষ্ক। এই কানিষ্ক হচ্ছে উনি বিখ্যাত ছিলেন হচ্ছে উনি বুদ্ধিজমটা সাপোর্ট করতেন এবং বুদ্ধিজম ছড়িয়েছেন ওনার আমলে, সবচেয়ে বেশি বুদ্ধিজমটা ছড়িয়েছে। আপনারা এই যে সুন্দর করে কুষাণ এম্পায়ার এই জায়গাটা এই ছোট ছোট জিনিসগুলো আমি ম্যাপে দেখাচ্ছি। হ্যাঁ, আলটিমেটলি কি হবে, ম্যাপ সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা হয়ে যাবে, কারণ আপনি কথায় কথায় যখন ম্যাপটাকে আপনি রেফার করছেন, তাহলে কি আপনি অটোমেটিক আপনার ব্রেনে কিন্তু সেটা, আমি এই জন্যই যে কোনো কিছু আমি ম্যাপে থ্রো করতাম। আচ্ছা দেখি এই লোকটা কোথায় ছিল, এই লোকটা হচ্ছে কুষাণ এম্পায়ারের রাজা, তাহলে উনি এই জায়গাটাতেই ছিল। এই যে এইভাবে আপনি যখন শিখবেন না, তখন হচ্ছে আপনার ম্যাপ, আপনি পুরো পৃথিবীটা আপনি আপনার মাথায় নিয়ে ঘুরবেন। ঠিক আছে, আমি এইভাবে এখনো আই ক্যান স্টিল, মানে আমি ভিজুয়ালাইজ করতে পারি যে কোনো জায়গায় আমি ম্যাপে হেঁটে হেঁটে বেড়াই, আমি হয়তো আমার কল্পনাতে আমি এই জায়গাতে হেঁটে হেঁটে যাচ্ছি, মানে জাস্ট ইন এ স্প্লিট সেকেন্ড আমি কিন্তু ম্যাপে ঢুকে আমি হাঁটাহাঁটি শুরু করি, আমি এই দেশে যাই, আমি ওই দেশে যাই, পুরো ম্যাপটা হচ্ছে আমার মাথার এখানে, এবং আমি হেঁটে হেঁটে হচ্ছে বিভিন্ন দেশে বা বিভিন্ন জেলায়, বাংলাদেশের ক্ষেত্রে আমি বিভিন্ন জেলায় যাই হেঁটে হেঁটে, জাস্ট হেঁটে হেঁটে। চিন্তা করেন, আপনি একবার, আপনিও পারবেন, আপনি যদি একবার চিন্তা করেন হাউ অ্যামেজিং এবং হাউ এম্পাওয়ারিং, আপনি সেলফ, আপনি এত পাওয়ারফুল। আমি যখন ওয়ার্ল্ড ম্যাপ আমার মাথায়, আমি হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে আমি চলে যাই, বিকজ আমার মাথায় হচ্ছে ম্যাপটা 3D আকারে বসে গেছে। 3D, ইটস লাইক 3D গেম খেলি না আমরা, গেমে যেরকম আপনি ঢুকে যান, গেমে এখান থেকে লাফাচ্ছেন, আমি ঠিক ওইভাবে। সো যে কোনো কিছু ট্রাই টু থ্রো ইন গুগল এবং ম্যাপ, ইমেজে যাবেন, যখন গুগলে থ্রো করবেন ইমেজে ক্লিক করবেন বিভিন্ন, ঠিক আছে। তারপরে আপনার বিভিন্ন স্লাইড আসবে, অনেকে অনেকে দেখা যায় যে আগে প্রেজেন্টেশন করেছে, হ্যাঁ, ওদের স্লাইড আসবে, আপলোড দেওয়া থাকে, যেমন স্লাইড শেয়ার আছে, আমরা তো জানি স্লাইড শেয়ার তো চিনেন। তো এই যে বললাম যে আপনার পড়াশোনার মুডটা একটু আপনি বই থেকে সুইচ করেই দেখেন, ঠিক আছে, স্পেশালি এটা কিসের ক্ষেত্রে, অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে। আজকেও সুন্দর বাতাস আসছে, এই জন্য আমি ডিস্ট্রাক্ট হলাম আর কি। স্পেশালি অ্যাফেয়ার্স গুলোর ক্ষেত্রে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুটোর ক্ষেত্রে হচ্ছে যত আপনি স্মার্ট, তত হচ্ছে প্রথমবারে আপনার অডস বেড়ে যাবে। ম্যাথ করবেন, তারপরও পরীক্ষাতে হাই হাই, বিলিভ মি, আমি তো ম্যাথ সায়েন্সে খারাপ হওয়ার কথা না, প্র্যাকটিস ছিল না, বাট স্টিল যেহেতু ইন্টারে সায়েন্স ছিল, তো সমস্যা হওয়ার কথা ছিল না, কিন্তু আমি করতে যেয়ে দেখেছি যে ভালো মতো সিলেবাসটা শেষ করতে গেলে সারাদিন সময় চলে যায় ম্যাথ আর হচ্ছে সায়েন্সে। তো আপনি তারপর আবার ইংলিশ যারা দুর্বল তাদের তো আসলে তাদের মতো হতভাগা আর তো কেউ নাই। আবার আমি তো সারাদিন আর কোনো সময় নেই, চলতে চলতে বাসে ঝুলতে ঝুলতে জানো আপনার অ্যাফেয়ার্সটা মাথায় একটার পর একটা সিলেবাস শেষ হয়ে যায়।
ঠিক আছে, আমি এভাবে শেষ করেছিলাম। আমি সিলেবাসটা আমার একটাই স্যাটিসফ্যাকশন, পুরো রিটেন সিলেবাসের প্রত্যেকটা অক্ষর আমি শেষ করে গিয়েছিলাম। তো পরীক্ষা যেমনই আসুক আমি তো ভয় পাইনি, যে আমি সিলেবাসটা আমি জানি, আমি শেষ করে গিয়েছি। ঠিক আছে, সো আপনি প্রথমবারে আপনার পুরো সিলেবাসটা শেষ করে আসতে হবে, কারণ এবার জ্যামিতি আসবে, পরের বার জ্যামিতি আসছে না। বাট আপনি কিভাবে জানেন যে আপনার বেলায় জ্যামিতিটা আসবে না? আপনি কিভাবে রিস্ক নিবেন যে না এবার আমি সাজেশন পড়ে যাই, এবার জ্যামিতি আসবে না? তো রিস্ক কিভাবে নিচ্ছেন আপনি? এই সাহসটা তো আমার ছিল না। আপনার একটা রিস্ক হচ্ছে 4 বছর আপনাকে কস্ট, পিছিয়ে যাবেন 4 বছর, ইট উইল কস্ট ইউ 4 ইয়ার্স। সো সিলেবাসটা কমপ্লিট করে যেতে হবে। তা আমি এই জন্য কোনো রিস্ক নিইনি, পুরো সিলেবাস আমার এইটুকু কনফিডেন্স ছিল যে সিলেবাসে একটা ফুল স্টপও আমি মানে ছেড়ে যাইনি, আমি শেষ করে গেছি। সো এই জন্য অ্যাফেয়ার্সটা আপনার এই যে আমি এই জন্য করে দিচ্ছি, ইন্টারন্যাশনালটা আর ইংলিশটা আমি ভোক্যাব, আদার দেন ভোক্যাব আর ফ্রেজ এন্ড ইডিয়মস করছি। বাট যদি ইংলিশ ছাড়া কিছু হয়, আমি আই উইল ট্রাই যে ইন্টারন্যাশনালটা আপনাদেরকে শেষ করিয়ে দিয়ে যদি আমি চাকরি পাই, চাকরিতে জয়েন করতে। ঠিক আছে, আর যদি চাকরি না পাই তাহলে তো আছি, আপনাদের জন্য আরো ভালো হলো। এনিওয়েজ, অনেক কথা বললাম। তো এটা দেখে নেবেন, উনি হচ্ছে ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, উনি হচ্ছে অর্গানাইজ করেছিলেন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, মানে উনি এতটাই কি ছিলেন বুদ্ধিস্ট। পরের স্লাইডে চলে যাই। এটা হচ্ছে তারপরে কি হলো দেখেন, উনারটা 5th সেঞ্চুরি পর্যন্ত যেখানে উনি এই বুদ্ধিজম গেল, মানে বুদ্ধিস্ট এরাটা গেল। এরপরে কি হলো, ভেরিয়াস হিন্দু ডাইনেস্টি আসলো, বুদ্ধিস্টদের যাওয়ার পরে হচ্ছে আপনার কি আসলো, হিন্দু ডাইনেস্টি গুলো আসলো। এটা কিভাবে যাচ্ছে বলেন তো? দখল করে নিচ্ছে, একটা রাজাকে হারিয়ে আরেক রাজা এসে দখল করে নিচ্ছে, সিম্পল। ঠিক আছে, এইভাবে হচ্ছে একটার পর একটা রাজাকে সরিয়ে আরেকটা রাজা এসে দখল করে নিচ্ছে। আমাদের সাথে মীর হাদিউজ্জামান জয়েন করেছেন, স্বাগতম জানাচ্ছি। তানভীর খান এসেছেন, আগে দেখি নাই, গত ক্লাসে তানভীর খান ছিলেন না, অ্যাবসেন্ট ছিলেন। আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি, আজকে খুব সুন্দর একটা ক্লাস হবে, সো স্টে টিউনড। আমি খুবই হ্যাপি উইথ মাই স্লাইডস। কি হলো, টাইমলাইনটা দেওয়া আছে, টাইমলাইন ধরে শিখবেন, তাহলে কি হবে, আপনি বুঝতে মাথায় ম্যাপ থাকবে যে আপনি কোন সেঞ্চুরি থেকে কোন সেঞ্চুরি পর্যন্ত কোন আমলটা ছিল, তাহলে কিন্তু ভুলে না। মানে আমাদের কিন্তু রিটেনেও আমি যখন দু একটা ক্লাস করেছিলাম কোচিং এ, ওখানে কিন্তু টাইমলাইন ধরে হচ্ছে, মানে আমার যে ফেভারিট টিচার ছিল অ্যাফেয়ার্স এর, উনি হচ্ছে ওনার বৈশিষ্ট্য হচ্ছে টাইমলাইন ধরে ধরে সুন্দর বাতাস। আচ্ছা, টাইম লাইন ধরে ধরে হচ্ছে উনি শিখাতো, মানে ধরেন 1990 থেকে 2000, আবার 2010 থেকে 2010 থেকে 2020, এইভাবে হচ্ছে টাইম ধরে ধরে উনি শিখাতো। আচ্ছা, তানভীর খান কি লিখেছে দেখি, আপু মাল্টিপল পার্ট করলে বুঝতে ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, আপনারাই হচ্ছে সবসময় হ্যাঁ মাল্টিপল পার্ট, ওই জন্য ভাবলাম যে পার্ট 2 মনে হয় স্টুডেন্টরা পছন্দ করে না। আই ডোন্ট নো, আসলে আপনাদের জানাতে হবে আপনারা কি পার্ট 2 চান কিনা। আর এটা তো পার্ট 2 যদি আসে সেক্ষেত্রে হচ্ছে লেটেস্ট, মানে কারেন্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হবে। এটার হিস্ট্রি আজকে ডান, আমি শেষ করে দিয়েছি। কাশ্মীর ইস্যুর যত হিস্ট্রি আছে আজকে আপনাদের সব জেনে যাবেন। আর নেক্সট থেকে নেক্সট যদি করতে হয়, এটা যদি পার্ট 2 করতে হয়, দ্যাট উইল বি হচ্ছে আপনার যে কাশ্মীর সিজ হলো 2019 5ই আগস্ট যে সিজ হলো, তারপর থেকে হচ্ছে কি অবস্থা, হ্যাঁ, আর্টিকেল 370, আর্টিকেল 35 এগুলো নিয়ে হতে পারে। আদার দেন দ্যাট পার্ট যদি লাগে আমি করব, বাট আমি দেখলাম স্টুডেন্টরা মনে হয় একটু কম চাচ্ছে, এই জন্য বললাম। ঠিক আছে, রাফিউল কবির কি জানাচ্ছে, কারেন্ট ইস্যু নিয়েও করবেন আপু প্লিজ। কারেন্ট ইস্যুস নিয়ে করলে বুঝতে হবে রাফিউল কবির, আমি এখন পরীক্ষার জন্য পড়ছি না। আমি তো এখন জাস্ট রেজাল্টের জন্য হা হুতাশ করছি, আর হচ্ছে গান টান শুনি, কোনো মতে বেঁচে আছি আর কি, আপনাদের জন্য। সো আমি এখন যদি কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে আমার পড়তে হবে। ঠিক আছে, সো কারেন্ট অ্যাফেয়ার্স এখন নিব না, আরো পরে, আগে হিস্ট্রি শেষ করি আমরা, যেটা আমি পারি, এটা ক্লিয়ার। তো এগুলো আমার সময় লাগে না, সো এই কারণে আই এম ভেরি কমফোর্টেবল। আগে হিস্ট্রি শেষ করবো, ওকে রাফিউল?
রাফিউল কবির। সো কারেন্ট ইস্যুজ একদম পরে। আচ্ছা, কারেন্ট ইস্যু নামে কাশ্মীর ইস্যু নিয়ে বুঝিয়েছি। আচ্ছা আচ্ছা, কারেন্ট ইস্যু মানে কাশ্মীর ইস্যু। হ্যাঁ, কাশ্মীরের আরো একদম লেটেস্ট গুলো নিয়ে দেখবো আমি, ঠিক আছে? বাট এখনই না, আগে এটা শেষ করি। এমপেরিক্যালের আরো যে টপিক আছে না, আরব স্প্রিং আছে, আরো সিরিয়া আছে, আরো অনেক হট টপিক আছে, ওইগুলো আগে শেষ করি, রাইট? এটা পার্ট 2 করবো যদি আমরা ওগুলো কভার করার পর করবো। রাইট, আমরা শুরু করি। ওকে, রাফিউল কবির জানিয়েছে ওকে, হ্যাঁ ঠিক আছে। তো কি হলো, হিন্দু ডাইনেস্টি আসলো 5ম থেকে 14তম আছে। তার মানে কত দেখেন তো, প্রায় অনেক বছর, তো প্রায় 900 বছর হিন্দু ডাইনেস্টি সবচেয়ে বেশি ছিল। আচ্ছা, মার্তান্ড এটা হচ্ছে অনেক বেশি ফেমাস একটা টেম্পল। এই 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 কাশ্মীরে হচ্ছে আপনার যে হিন্দুরা কত ইম্পর্টেন্ট আপনার জন্য মনে থাকে, আমি দিয়েছি এগুলো। ছবি দেখলে কি মনে, মানে হিন্দু ডমিনেটেড এই জম্মু কাশ্মীরেই হচ্ছে সব, কাশ্মীরি যারা হিন্দু তারাই কিন্তু এখানে ডমিনেটিং, এখানে হিন্দুরা হচ্ছে থাকে এই জায়গাটা। তো এখানে অনন্তনাগ জায়গাটা আছে, এবং মার্তন সান টেম্পল খুবই ফেমাস। এই টেম্পলটা আছে, হিন্দু ডাইনেস্টি করেছে। তারপরে কি ইসলাম আসলো কাশ্মীরে, তারপরে কি দ্য কিং অ্যাডপ্টেড ইসলাম, তাহলে কি রাজা হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করলো। তারপরে সালতানাত শুরু হলো, অর্থাৎ মুঘল আমল যেটাকে বলে, হ্যাঁ সালতানাত মানে না সুলতান, এখানে হচ্ছে সুলতান, তারপরে হচ্ছে মুঘলরা আসে। তো সালতানাত অফ কাশ্মীর হচ্ছে যে 14 থেকে 16 সেঞ্চুরি, 14 সেঞ্চুরি থেকে 16 সেঞ্চুরি পর্যন্ত, তার মানে কি 200 বছরের মতো সালতানাত। ওয়ার্ডটা কিন্তু আসলে উর্দু বা হিন্দি ওয়ার্ড বলতে পারেন। সালতানাত মানে সালতানাত, সুলতান সুলতানা নামগুলো ওখান থেকে এসেছে। অর্থাৎ যখন সুলতান, তারপরে হচ্ছে মুঘল আমল আসলো, এই যে আকবর, ওয়াইল আকবর 1586 সালে। দেখেন এই কাশ্মীরের এই জায়গাতে, এইগুলো কিন্তু কাশ্মীরের হিস্ট্রি। অ্যামেজিং। আমি আপনাদেরকে পড়াতে যে আরো ভিতরে ঢুকে, এখন আমি নিজে, আমার তো মনে নেই, আমি অনেক আগে পড়েছি, এমন পড়তে যে আমার অনেকটাই অবাক লাগলো যে বাহ, 1586 সালে হচ্ছে মুঘল আমল আসে। আচ্ছা, সাবস্ক্রাইব করা আছে, মহিউদ্দিন জিশান হচ্ছে ঢুকতে চাচ্ছে, একটু দেখবেন। আমার টিমকে 1 মিনিট জানাচ্ছি। একজন ঢুকতে চাচ্ছেন, একজন স্টুডেন্ট হচ্ছে ঢুকতে চাচ্ছেন, কিন্তু ঢুকতে পারছেন না, আমাকে একটু হেল্প করতে দিন 1 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মুঘল আমল হলো 1586 সালে। আফগান রুল, তারপরে মুঘলের পরে আফগান রুল, দেখেন সুন্দর সিরিয়ালি দেওয়া আছে, আপনারা নোট করে নিবেন, ইসে স্লাইড থেকে নোট করে নিবেন। আফগান রুল হলো ওয়াইল দুর্রা প্রিলিতে পড়ে, আমি ওরাকলের বই আমার এই জন্য মনে আছে, ওইখানে খুব সুন্দর করে এরকম দুরানি টুরানি দেওয়া আছে। দুরানি আমার আগে বুঝতামই না, এখন ছবি দেখলে তো আর ভুলবেন না, এই জন্য দিয়েছি। আহমদ শাহ আলী 1751 সালে উনি রুল করেছেন, ঠিক আছে? এই যে দুররানি বংশ, এগুলো নিয়ে কিন্তু হিস্ট্রিতে পড়তে গেলে এগুলো মানে বোঝা যায় না, এখন ছবি দিয়ে দিয়েছি, আপনারা দেখলে মনে থাকবে, ঠিক আছে? আর সিরিয়ালটা আপনারা, হিন্দুরা ছিল, এই সেঞ্চুরি থেকে এই সেঞ্চুরি হচ্ছে আপনার সালতানাত হলো, সুলতান ছিল, তারপরে মুঘল, তারপরে কি আফগান, ঠিক আছে? তারপরে কি লাস্ট কি আহমদ শাহ আবদালি, উনি আফগানি। আহমদ শাহ আবদালিকে হারিয়ে, অর্থাৎ আপনার আফগান যে দুররানি বংশকে হারিয়ে, শিখরা, ওই যে পাঞ্জাবের যে শিখ শিখ বংশ তো জানেন, ওই শিখরা আসলো, ওই যে মহারাজা রঞ্জিত সিং, উনি হচ্ছে দখল করে নিল। তারপরে কি হলো, এই শিখ বংশ কিন্তু আবার হিন্দু, হ্যাঁ আমি কিন্তু আগে গুলিয়ে ফেলতাম যে এও মনে হিন্দু, রঞ্জিত সিং যেহেতু, হ্যাঁ রঞ্জিত সিং যেহেতু মনে হিন্দু, আসলে এদের ধর্ম শিখ ধর্মটা আলাদা ধর্ম। তারপরে যেটা হলো যে সে মাত্র বেশি না, দেখেন এ কিন্তু টিকতে পারেনি, 1819 থেকে 1846, তাহলে কি অলমোস্ট হচ্ছে, যদি 20 ধরি তাহলে 26 করলো, 25 বছর মাত্র। তারপরে ওকে হারিয়ে যেটা হলো ফার্স্ট অ্যাংলো শিখ ওয়ার, অর্থাৎ ব্রিটিশরা হচ্ছে চলে আসছে। ব্রিটিশরা হচ্ছে কি করলো, এই শিখকে হারিয়ে দিল, ঠিক আছে? ব্রিটিশরা হচ্ছে শিখকে হারিয়ে দিল,
এক মিনিট, টিম হচ্ছে আজকে একটু আচ্ছা, ব্রিটিশরা চলে আসলো এবং শিখকে হারিয়ে দিয়ে শিখরা হেরে গেল, ব্রিটিশরা এখন হচ্ছে জিতে গেছে। তো ব্রিটিশরা কি করলো, ওরা তো রুল করতে পারবে না। আচ্ছা, এটা ছবিটা তো বুঝছেন, যে রঞ্জিত সিং, মহারাজা রঞ্জিত সিং, ঠিক আছে? আপনাদের মনে থাকার জন্য দিয়েছি, এগুলো অত মাথা মানে অত মুখস্থ করতে যাবেন না, জাস্ট একটা যখন আপনি সিরিয়ালি পড়বেন না এমনিতেই মনে থাকবে, নাম তো দু একটাই মনে থাকবে। ছবি দিয়েছি, পরেরটা যাই। আচ্ছা, এখন ব্রিটিশরা যে মানে জিতলো, ব্রিটিশরা তো আর রুল করবে না, একটা প্রিন্সলি স্টেট লাস্ট মানে নিয়ে নেওয়া পর্যন্ত, ইন্ডিয়া যে দখল করে নিল, অ্যানেক্স করে নিল ইন্ডিয়া, তার আগ পর্যন্ত কিন্তু প্রিন্সলি স্টেটই বলা হতো। যে প্রিন্সলি স্টেট তিনটা দেশ দ্বারা হচ্ছে রুলড, মানে কি ইন্ডিয়া, পাকিস্তান, চায়না। আমাদের সাথে নতুন নতুন মেম্বার জয়েন করছেন, তামিম তামিম হচ্ছে জয়েন করেছেন, তামিম কে ওয়েলকাম জানাচ্ছি। আপনার কোনো আজকে আমরা কাশ্মীর ইস্যু পড়ছি, যারা লাস্টে জয়েন করেছেন তাদেরকে বলছি। আচ্ছা, এখানে একটু দেখবেন, মহিউদ্দিন জিশান হচ্ছে জয়েন করতে চাচ্ছেন, একটু দেখবেন, টিমকে বলছি, মেসেঞ্জারে উনি নক করছেন বারবার। আচ্ছা, তাহলে ব্রিটিশ তো আর রুল করতে পারে না, তো ব্রিটিশ কি করলো, একটা পাপেট রুলার, মানে এমন কারোর সাথে হচ্ছে না না, পাপেট কেন বললাম, যে তাদের সাথে খাতির আছে এরকম কাউকে বসিয়ে দিয়েছে কাশ্মীরে। বাট এই এরা আসলে ডোগরা রুলার্স কে বসালো ব্রিটিশরা, এই ডোগরা রুলাররা হচ্ছে ব্রিটিশদেরকে হেল্প করেছিল ওই যে শিখদেরকে হারানোর জন্য। শিখদেরকে হারানো না, পাঞ্জাবের যে শিখ, পাঞ্জাব এখনো কিন্তু পাঞ্জাবে হচ্ছে শিখরা ডমিনেটেড, রাইট? তো ওই শিখদেরকে যে হারালো অ্যাংলো শিখ ওয়ারে প্রথম, এই যে একটু আগে আমরা দেখলাম, দেখেন এই যে শিখরা লস্ট, তাই না? ফার্স্ট অ্যাংলো, অ্যাংলো যেখানে থাকবে বুঝতে হবে ইংলিশ, ইংলিশ থেকে অ্যাংলো এসেছে, ইংল্যান্ড থেকে অ্যাংলো, রাইট? অ্যাংলো সাইজ বলে না, অ্যাংলিসাইজ মানে ব্রিটিশীকরণ হয়েছে এরকম। তো অ্যাংলো থাকলে বুঝবেন ব্রিটিশ, আর শিখ মানে তো শিখ। তাহলে এদের ওয়ারের এই যে হারলো, এই হারলো কারণ হচ্ছে ডোগরা যারা আছে, ডোগরা রুলার, ডোগরা যে ডিনাস্টি, এই ডোগরা ডিনাস্টি হচ্ছে ব্রিটিশদেরকে হেল্প করেছে শিখদের বিরুদ্ধে। যদিও শিখের আন্ডারেই কিন্তু এরা ছিল, তো এরা আর কি বলতে পারেন একটা ই করলো আর কি, বিট্রে করলো, এবং ব্রিটিশদেরকে হেল্প করেছিল দেখে ব্রিটিশরা খুশি হয়ে ওদেরকে কাশ্মীর উপহার দিল, যে তোমরাই থাকো। তা আর ওদেরও সুবিধা, যে আমার ভালো মানে আমার সাথে খাতির আছে এরকমরা আর কি পাওয়ারে থাক। তো যেটা হলো, ডোগরা মহারাজা হচ্ছে গুলাব সিং, এই নামটা অনেকেই শুনে থাকবেন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ওরা গিফট যদিও পেয়েছে, কিন্তু এরা তারপরে 75 লাখ রুপি হচ্ছে ব্রিটিশদেরকে দিয়েছে, একবারেই ফ্রি না। হ্যাঁ, 75 লাখ, কারণ এত সুন্দর একটা, এত বিশাল একটা জায়গা পেলো ওরা। তারপরও হচ্ছে ব্রিটিশদেরকে ওরা এই মহারাজা গুলাব সিং, দেখবেন বিভিন্ন ডকুমেন্টারি, আমি বিবিসির ডকুমেন্টারি দেখেছিলাম, ওইখানে হচ্ছে গুলাব সিং জিনিস, এই গুলাব সিং নামটাই ওরা দেখায়, অন্য কোনো নাম এত ওরা হাইলাইট করে নেই, এই গুলাব সিংটাই ওরা বারবার দেখায় যে এই সেই ব্যক্তি, যে 75 লাখ টাকায় কিনে নিয়েছে। দেখবেন আপনি গুগলে সার্চ করে দেখবেন, হু পারচেজড কাশ্মীর ফ্রম ব্রিটিশ, এই পারচেজ মানে সে টাকা দিয়েছে, তো 75 লাখ রুপি দিয়ে সে ব্রিটিশদের থেকে এটা কিনেছে। তখনকার 75 লাখ রুপি, আপনারা এখন তো মনে হলো যে হাস্যকর, তখনকার 75 লাখ রুপি, তারপরও স্টিল কম, কারণ কাশ্মীর তো অনেক সুন্দর জায়গা। তো এই এই ডোগরা বংশটা কেন ইম্পর্টেন্ট, এই গুলাব সিং যে কিনলো, কেনার পরে 100 বছর কিন্তু এরাই রুল করেছে। হ্যাঁ, তার মানে এরা হচ্ছে অনেক অনেক বছরই তাহলে রুল করলো। এখন দেখেন এই যে ইনি সেই মহামান্য ব্যক্তি গুলাব সিং। আচ্ছা, এরপরে কি হলো, 1947 হবে। এই পার্টিশনে দেখেন, মহারাজা হরি সিং wanted Kashmir to stay neutral, dreamed to make Kashmir the Switzerland of Asia, ঠিক আছে? মানে এই হরি সিং নামে একজন রাজা ছিলেন, উনিও কাশ্মীরে ছিলেন এই 47 যখন পার্টিশনটা হয়, প্রিন্সলি স্টেট 47-এ
ইন্ডিয়াতে তো অনেকগুলো আমরা জানি প্রিন্সলি স্টেট ছিল। প্রিন্সলি স্টেট মানে কি, যেগুলো আসলে রাজাদের দ্বারা, মানে রাজা ছিল, ওখানে কোনো ছিল না, লোকাল গভর্নমেন্ট ছিল না, ওগুলাকে দেখবেন ইন্ডিয়াতে অনেক ছিল। তো এখন তো ভাগ হচ্ছে, এখন তো ওদের বসতে হবে যে আচ্ছা কার আন্ডারে যাবে এগুলো। তো এই হরি সিং নামে, মহারাজা হরি সিং নামে একজন রাজা ছিলেন, উনি কিন্তু উনার স্বপ্ন ছিল যে কাশ্মীরটা হবে এশিয়ার হচ্ছে সুইজারল্যান্ড। আমরা ইউরোপের সুইজারল্যান্ড তো জানি যে বৈশিষ্ট্য হচ্ছে নিউট্রাল ছিল, কোনো যুদ্ধে টুদ্ধে ছিল না। তো উনারও একটা স্বপ্ন যে উনি পাকিস্তানেও যাবে না, ইন্ডিয়াতেও যাবে না, কাশ্মীর থাকবে একটা নিউট্রাল একটা প্রিন্সলি স্টেট হবে। তো এটা নিয়ে উনি অনেক আগে থেকে কাজ করতেন। হ্যাঁ, উনি 20 বছর, প্রায় 20 বছর থেকে উনি কি হতেন, মানে উনি আগে থেকেই এটা চাইতেন। তারপরে যেটা হলো, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ওয়ান অফ দি ফাউন্ডার্স অফ ন্যাশনাল কনফারেন্স পার্টি, এনসিপি। এটা মনে রাখবেন, হ্যাঁ, এই দলটা ইম্পর্টেন্ট, পরে এটা আসবে। এই পার্টির যে লোগোটা, led a struggle self rule against the Maharaja since 1931 for almost 20 years. এই শেখ আব্দুল্লাহ, যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, ইনি আবার 20 বছর থেকে ইনি চেয়েছে হচ্ছে ডেমোক্রেসি। ইনি চান যে না, এখানে গভর্নমেন্ট হোক। এই মহারাজা হরি সিং কি চেয়েছিলেন, যে উনি চেয়েছিলেন সুইজারল্যান্ড হবে, মানে নিউট্রাল থাকবে, ঠিক আছে। আবার ইনি আবার চাচ্ছে যে নিউট্রালও ঠিক না, মানে এ তো মহারাজা, এ তো রাজা, আলটিমেটলি সে তো রাজা, সে রাজাই থাকতে চেয়েছে, ঠিক আছে। মানে এ হচ্ছে লাস্ট, যদি জিজ্ঞেস করা হয় আপনাকে যে কাশ্মীরের শেষ রাজাকে, আপনি বলতে পারেন যে হরি সিং, কারণ গুলাব সিং তো ওই যে 100 বছর আগে কি ও কিনেছে, কিন্তু ও কিন্তু শেষে ছিল না। থাকবো, আমরা হচ্ছে নিউট্রাল থাকবো। এখন ও যদি পাকিস্তান বা ইন্ডিয়াতে চলে যায়, ও তো আর রাজা থাকতে পারছে না। সো ও ছিল ওর ধান্দায় যে না, আমার কাশ্মীর প্রিন্সলি স্টেট থাকবে, রাইট। সো কিন্তু আরেকটা হচ্ছে যে শেখ আব্দুল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, নামটা খুব ইম্পর্টেন্ট, অনেকে চিনে থাকবে, নাম অনেকবার এসেছে। যখন এই যে 370 আর্টিকেল যখন এই যে বিলুপ্ত হয়ে গেল 2019-এ, ইনি আবার বলে যে না, গণতান্ত্রিক প্রজাদের হাতে পাওয়ার থাকবে, রাজাদের হাতে পাওয়ার থাকবে না। তো সবসময় কেউ না কেউ থাকে যারা গণতন্ত্র চায়, তাই না, স্বাধীন করতে চায়। তো উনার পার্টির নাম ছিল হচ্ছে ন্যাশনাল কনফারেন্স পার্টি। উনি গত 20 বছর থেকে, আমি প্রথম দিকে গুলিয়ে ফেলেছি, ইনি হচ্ছে 20 বছর থেকে আসলে উনি চাচ্ছিলেন না, আমি এটা গুলিয়ে ফেলেছি। ইনি আসলে 20 বছর থেকে স্ট্রাগল করছিলেন, এই যে লেখে আমি নোটও করে দিয়েছি। 20 বছর থেকে উনি স্ট্রাগল করছিলেন এই যে গণতন্ত্র আনবেন, গণতন্ত্র আনবেন। হ্যাঁ, এত সোজা না, সেলফ রুল। দেখেন, সেলফ রুল এগেইনস্ট মহারাজা। উনি 1931 সাল থেকে কনফারেন্স পার্টি, এবং এটা হচ্ছে তাদের এই যে লোগো, এবং এই যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, এই নামটা ইম্পর্টেন্ট, ছবি দেখে মনে রাখবেন। পরেরটা চলে যায় ইভেন্টস অফ 1947। এইখানে কিছু, এই ঘটনা তো ঘটছিলই, এখন এই 47-এ কিছু ঘটনা ঘটে যেখানে আপনার মোড় ঘুরিয়ে দেয়। যেমন জিন্নাহ argued according to the টু নেশন থিওরি। এর আগে যেমন বলেছিলাম, টু নেশন থিওরি হচ্ছে 1940 যে ওনার যে থিওরিটা, দ্বিজাতি তত্ত্ব, আপনারা বাংলাদেশ অ্যাফেয়ার্সের বইয়ে পড়ে থাকবেন যদি পড়ে থাকেন। আমি তো যে ক্লাস দিয়েছি, ক্লাসের যে ম্যাটেরিয়াল দিয়েছিলাম, যদি আপনারা ঈদের আগে দিয়েছিলাম, পড়েছেন কিনা জানি না, না পড়লে নাই, আপনাদের লস। ওইখানে কিন্তু এই হিস্ট্রি সুন্দর করে আছে, দ্বিজাতি তত্ত্ব। এই পার্টিশনের মেইন কিন্তু কারণ ছিল থিওরি। এই দেখেন দেওয়া আছে, দি বেসিস অফ 1947 পার্টিশন। তখন কিন্তু ধর্মের জন্যই মূলত ভাগ, এবং এই জিন্নাহ বলছিলেন, আর্গু করেছেন যে যেহেতু কাশ্মীর হচ্ছে 77% হচ্ছে আপনার 77 ভাগ মানুষই কাশ্মীরি মানুষ, 77 ভাগই হচ্ছে মুসলিম, তাহলে কেন মানে পাকিস্তানে আনা হবে না? তো তার মত অনুযায়ী যে আপনার অবশ্যই পাকিস্তানেই হচ্ছে কাশ্মীর আসবে, এটাই লজিক্যাল। আচ্ছা, তারপরে কি হলো, প্রিন্সলি শুড জয়েন পাকিস্তান, উনি তো বলেই দিলেন যে না, তো বলেই দিলেন 47 সালে মহারাজা সাইন্ড স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট, স্টেটাস কো, সামওয়াট ইকোনমিক এগ্রিমেন্ট উইথ ডমিনিয়ন অফ পাকিস্তান। এই
এদিক দিয়ে দেখেন মহারাজা কিন্তু তার ধান্দায় আছে যে না আমি রাজা থাকবো, এটা হচ্ছে সুইজারল্যান্ড বানাবো এশিয়ার। তো উনি চেয়েছেন যে না এটা হচ্ছে একটা নিউট্রাল জায়গা থাকবে, এখানে আমি পাকিস্তানেও যাব না, আমি ইন্ডিয়াতেও যাব না, এবং এটা হচ্ছে স্ট্যান্ড স্টিল মানে স্ট্যাটাস কো। উনি চাচ্ছেন যেমন আছে তেমন থাক। দেখেন লিখে দিচ্ছি স্ট্যাটাস কো। স্ট্যাটাস কো মানে কি? অ্যাজ ইট ইজ, যা আছে যে না আমরা ইকোনমিক লেনদেন করব, আপনাদের থেকে চাল ডাল কিনবো, আমরাও বিক্রি করতে পারবো, হ্যাঁ, কিন্তু আর কিছু না। তো এটা নিয়ে উনি অলমোস্ট মানে এটা নিয়ে উনি সফল হয়েই যেতেন। তো এই মাঝখানে কিছু ঘটনা ঘটে যেটা আসলে এটা হতে দেয়নি। হি ওয়াজ অ্যাবাউট টু সিট ফর অ্যান এগ্রিমেন্ট উইথ ইন্ডিয়া টু। তো উনি এই মহারাজা অলমোস্ট পাকিস্তানকে উনি মানিয়েই ফেলেছিলেন, মানে এগ্রিমেন্ট হবে এবং আমরা প্রিন্সলি স্টেট থাকবো, এবং ইন্ডিয়াতেও উনি এটা সফল হতেন, উনি ইন্ডিয়াতেও ব্যবস্থা করছিলেন। তারপরে আমরা দেখি কি হলো 1947 সালে রেবেলিয়ন ইন পুঞ্চ ডিস্ট্রিক্ট। এই পুঞ্চ ডিস্ট্রিক্টটা সুন্দর করে ম্যাপে যে ব্লু কালারের দেখানো আছে, হ্যাঁ এই দেখেন এটা কিসের ম্যাপ বলেন তো? এই পুরাটা হচ্ছে আপনার কাশ্মীর এলাকা, ঠিক আছে। এই জায়গাটা এটা হচ্ছে ইন্ডিয়ার পার্ট, এই জায়গাটা হচ্ছে চায়নার পার্ট। সিয়াচেন গ্লেশিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে সিয়াচেন গ্লেশিয়ার, এটা হচ্ছে আকসাই শিন। এগুলো কিন্তু আমি না দেখে বলছি, দেখেন আমার মাথায় সব গাথা আছে, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে এখান থেকে হচ্ছে পাকিস্তানের এলাকাটা শুরু হয়েছে, আর পুরো এই পার্ট কিন্তু এখনো ইন্ডিয়ার। এই জায়গাটা হচ্ছে পুঞ্চ আর কি, এক পাশ বাম পাশে একদম, ঠিক আছে, নীল করে দেওয়া আছে। এখানে কি হলো রেবেলিয়ন শুরু হলো, যে না এখানে আন্দোলন শুরু হলো। আমরা দেখি রেবেলিয়ন অফ আর্মি অফ রাজা হরি সিং। ওই যে রাজা, রাজা তো ব্রিটিশদের ইটা চায় না, তো রাজার কিছু আছে, আর্মি আছে, রাজার কিছু যারা প্রজা আছে পক্ষের যে আর্মি, তাদের হচ্ছে যে আপনার চলে যায়, মানে মারামারি হয়, এবং এটা অনেক বড় দাঙ্গা ফ্যাসাদের রূপ নেয়, মানে কয়েকজনকে খুন করে ফেলে ইন্ডিয়া। হরি সিং এর যে লোকরা তারা হচ্ছে ইস্ট সাইডে, পুঞ্চের ইস্ট সাইডে পূর্ব দিকে একটা যুদ্ধে কিছু ব্রিটিশ আর্মি বা স্টেট পুলিশ আর কি তাদেরকে মেরে ফেলে। তো এই জিনিসটা অনেক খারাপ রূপ নেয়, এবং কি হয় কমিউনাল ভায়োলেন্সও চলতে থাকে। এদিকে আপনার মুসলিমদের এগেনস্টে কমিউনাল ভায়োলেন্সও চলে, কারণ জম্মু অ্যান্ড কাশ্মীর ওই সময় কিন্তু এই যে হরি সিং হিন্দু বেশি ছিল, এবং ওইখানে কিছু কমিউনাল ভায়োলেন্স, মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হতো এবং তাদেরকে মেরে ফেলা হতো। অনেক মুসলমান তখন পালিয়ে হচ্ছে আপনার কোথায় গিয়েছে, পাকিস্তানে আশ্রয় নিয়েছে, ঠিক আছে। এই জম্মু কাশ্মীরে যত, এই জন্য এখনো হিন্দু ডমিনেন্ট কেন, ওইখানে মুসলিমরা তখন সেফ ছিল না, এবং অনেক মুসলিমই পালিয়ে গেছে পাকিস্তানে। তারপর কি হলো, এখন আমরা দেখবো অ্যাটাক অন দি ভেল অফ কাশ্মীর। ভেল অফ কাশ্মীর মানে কি, কাশ্মীরের ঘাঁটি বলা হয়, এবং কাশ্মীরের সবচেয়ে উঁচু জায়গাটাকে যে ভেল বলা হয়, এটাকে বলা হয় ঘাঁটি। তাহলে আপনারা বড় করে আমি দেখি, আপনারাও যদি চান বড় করে নিতে পারেন আপনাদের উইন্ডোতে। পাকিস্তান সাপোর্টেড ট্রাইবাল পাখতুন বা পাশতুন বলতে পারেন, পাখতুন বলতে পারেন, ঠিক আছে, ফাইটার, ট্রাইবাল ফাইটার, মানে ওদের যে একটা উপজাতি ছিল পাখতুন, হ্যাঁ, ফ্রম বা পশতু আমরা যেটাকে বলি, এখনো পশতু বলি না, এটা আপনার উর্দুতে পশতুন, পাখতুনও বলা হয়। তো এই পাখতুন ফাইটার্স ফ্রম পাকিস্তানের নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস, অর এই যে শর্টকাটে লেখা হয় NWFP। NWFP যে দেখেন এখানেও আছে সুন্দর করে, তাহলে আপনারা যে মার্কিং করে দেওয়া আছে বুঝতে পারবেন যে কোনটা NWFP। এটা কিন্তু শর্টকাটে বলা আছে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। NWFP মানে হচ্ছে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস ইনভেড দি ভেল অফ কাশ্মীর অন, এই যে 22শে অক্টোবরে এই যে ভেল অফ কাশ্মীর, এখানে কি করলো আপনার ইনভেশন চালিয়ে দিল। এখন দেখেন পাকিস্তান সাপোর্টেড, এই একই কথাই আছে 22শে অক্টোবরে। আমি আরো বড় করে এখানে দেখাবো, দুটো তিনটা ম্যাপ দিয়েছি যে কিভাবে আসলে আপনার প্রথম যে কাশ্মীর ওয়ার 1948 এর যেটা, ওইটা শুরু হয়, এবং ইন্ডিয়া যে আসে, পাকিস্তান ইন্ডিয়া বা কাশ্মীর নিয়েই তো প্রথম পাকিস্তান ইন্ডিয়া ওয়ার যেটা।
তো এটাকে বলা হয় প্রথম কাশ্মীর ওয়ার বলা হয়, অথবা প্রথম ইন্ডিয়া কাশ্মীর, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। হ্যাঁ, তো এটা কেমন করে লাগলো? পাকিস্তানিরা হচ্ছে আপনার কি করলো, পাখতুন ফাইটারকে দিয়ে ইনভেট করালো, শুরু করেছে পাকিস্তান, কিন্তু তাদেরকে দিয়ে করালো ট্রাইবাল মানুষদেরকে, পাখতুন বা পাশতুন যে ফাইটার তাদেরকে পাঠালো, বেইল অফ কাশ্মীরে কি করলো, অ্যাটাক করে দিল। এবং আমরা ম্যাপে দেখবো, আরো বড় করে আমি দেখাচ্ছি, এই এই যে আফগানিস্তান এটা, হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আপনার পাকিস্তানের এই যে এলাকা, এই দেখেন এটা হচ্ছে বেলুচিস্তান, এটা হচ্ছে পাঞ্জাব, আর এটা হচ্ছে খাইবার পাখতুনওয়া। কেন বলা হয়, এটা পরে নামকরণ করা হয়েছে, কিন্তু এটা আসলে ওই যে NW, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স, প্রভিন্স, ঠিক আছে, ওই NWFP কিন্তু এখন এই খাইবার পাখতুনওয়া, ঠিক আছে, এই ওইটারই নামকরণ করা হয়েছে পরে। দেখেন ওরা কি করলো, এই যে গিলগিট বালতিস্তান, গিলগিট বালতিস্তান কি বলেন তো, কাশ্মীরেরই তো একটা জায়গা। তাহলে দেখেন কিভাবে লেগে আছে, এবং এখান থেকে হচ্ছে মেইনলি ওয়ারটা হয়, এই জন্য দুইটা ম্যাপ লেগেছে আমার। ওরা এই এখান থেকে খাইবার পাখতুন এই জায়গাটা থেকে এই যে কাশ্মীরের এই জায়গাটাতে ঢুকলো, এখানে হচ্ছে আপনার যুদ্ধ দিয়ে দিল। এইখান থেকে মানে আমি ডিরেকশনটা দেখানোর জন্য বলেছি। গিলগিট বালতিস্তান দেখে তো বুঝবেন যে কাশ্মীরের মধ্যেই তো গিলগিট বালতিস্তান, হ্যাঁ, যদিও পাকিস্তানের আন্ডারে এটা এখনো, বাট কিভাবে এই খাইবার পাখতুনওয়া বা NWFP, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স যুক্ত, এই দেখানোর জন্য দুটো ম্যাপ আমি দিয়েছি। আপনারা স্লাইডে যখন পাবেন ম্যাপটা খুব ভালো মতো স্টাডি করবেন, ঠিক আছে, যে কোন দিক থেকে যুদ্ধটা কিভাবে পাঠালো, কে পাঠালো, এভাবে ভিজুয়ালাইজ করবেন, তাহলে কিন্তু ভুলবেন না। এভাবে পড়ার উদ্দেশ্যটা হচ্ছে যেন না ভুলেন, ঠিক আছে, এটা তুমি এক লাইনে লিখে দিতে পারতাম, ম্যাপটা দিয়েছি যেন আপনি ভুলবেন না, সো ম্যাপ গুলো খুব ভালো মতো স্টাডি করবেন। আচ্ছা, তারপর কি হলো, মহারাজা হরি সিং আস্কড হেল্প ফ্রম ইন্ডিয়ান গভর্নমেন্ট। এখন পাকিস্তান পাখতুন ফাইটারদেরকে পাঠিয়ে যুদ্ধ দিয়ে দিয়েছে কাশ্মীরের ঘাটিতে, ওই যে ভেল অফ কাশ্মীর বললাম। এখন মহারাজা হরি সিং তো মানে সে তো হচ্ছে যে তার রাজত্বটা ধরে রাখতে চায়, সে তো বলছে আমি নিউট্রাল থাকবো। হ্যাঁ, এদিকে জিন্না বলে দিয়েছে পাকিস্তানের আন্ডারে আসা উচিত কাশ্মীর, তো জিন্না মানে পাকিস্তান চাচ্ছে যে কাশ্মীরটা সে দখল করবে, কারণ ৭৭%ই হচ্ছে আপনার মুসলিম। এখন হচ্ছে মহারাজা কি করলেন, যেহেতু পাকিস্তান করেছে, পাকিস্তানের উপজাতিরা ইন্ডিয়া দৌড় দিল, সরি, হরি সিং হচ্ছে দৌড় দিল কার কাছে, ইন্ডিয়ার কাছে, যে আমাকে হেল্প করো। এখন ইন্ডিয়া হচ্ছে এই সুযোগে কি করলো, যে তুমি যদি আমাদের হেল্প চাও তাহলে কিন্তু আমাদের সাথে আসতে হবে, অর্থাৎ তুমি মিলিয়ে যাও, তুমি গণতন্ত্রের জোয়ারে ভেসে যাও, এভাবে তুমি টিকতে পারবা না, সার্ভাইভ করতে পারবা না, এত বড় বড় দুটো দেশ, আর ইন্ডিয়া তো অনেক বড়। তো এই জায়গাতে স্মার্টলি নেহেরু কি করলেন, উনি হচ্ছে যে এক্সটেনশন আমরা দেখবো, অ্যাসেনশন বলা এটাকে, এই যে অ্যাসেনশন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেনশন, ইউ মাস্ট এক্সিড, এটাকে ভার্ব হচ্ছে এক্সিড, ACCEDE, এক্সিড ইন লিউ অফ মিলিটারি হেল্প। তুমি অবশ্যই এক্সিড, এখন এটাকে আপনি নত বললে তো কেমন দেখা যায়, এটা নত বলবে না, মাথা নত করা তো বলবে না, এক্সিড মানে রাজি, মোট কথা আমাদের সাথে মিলে যাও, তুমি ইন্ডিয়ার ইন্ডিয়ার হয়ে যাও, ভাগ হয়ে যাও, তুমি ইন্ডিয়ার মানে মানচিত্রে ইনক্লুড হয়ে যাও, না হলে কিন্তু আমরা হেল্প করব না। তো এখন সার্ভাইভ করার জন্য কি করলেন, মহারাজা হরি সিং রাজি হয়ে গেলেন। এই যে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন ওয়াজ সাইন্ড অন 26শে অক্টোবর 1947, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে কিন্তু কিছু টার্ম আছে যেগুলো এখনো ইউজ করা হচ্ছে, যে না কাশ্মীরের রাইট আছে যে যে কোনো পক্ষে সে যেতে পারে, এরকম টাইপের, মানে এটা খুবই স্মার্টলি ইন্ডিয়া কি করলো, কাশ্মীরকে নিয়ে নিল বলতে পারেন, ঠিক আছে। তো 26শে অক্টোবর 1947 সালে হচ্ছে আপনার এই মহারাজা হরি সিং কি করলেন, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন হচ্ছে সাইন করে দিলেন, এবং পাকিস্তান ইমিডিয়েটলি কি করলো, রিজেক্ট করলো। ইন্ডিয়া বলছে কি সুন্দর, দেখেন এটা তো সবাই মিলেমিশে আমরা এগ্রিমেন্ট সাইন করলাম, কিন্তু পাকিস্তান বলছে না, এটা তো একটা আন্ডার ডিউরেস, এই যে দেখেন এখানে দেওয়া আছে আন্ডার ডিউরেস। আন্ডার ডিউরেস আমরা জানি না, ডিউরেস মানে কি, অত্যাচার, যখন একটা জেলে একটা কয়েদিকে মেরে মেরে
অনেক কষ্ট করে অত্যাচার করে তাকে হচ্ছে পিটিয়ে পিটিয়ে হচ্ছে সাক্ষী নেওয়া হয় জোর করে। এইখানে বোঝা আন্ডার ডিউরেস, অর্থাৎ মজলুম মানে খুব অত্যাচারের মানে করে করে তাকে করা, বাধ্য করা, এটা তো আসলে হবে না। এবং পরে এটা কিন্তু এগেনস্টে কেস টেসও করতে পারে, পরে কিন্তু আবার অপরাধী না মানে কয়েদি কিন্তু পরে আবার কোর্টে যে বলতেও পারে যে না আমাকে কিন্তু এই সাক্ষীটা ভুল, কারণ আমাকে এটা অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। এই ডিউরেসটা পরে কিন্তু কাউন্টার করা যায়, ওই সাক্ষ্যটা আবার সরিয়ে নেওয়া যায় যেহেতু আপনি আন্ডার ডিউরেসে করেছেন। সো পাকিস্তান রিজেক্ট করে দিল যে না এটা তো হবে না, এটা তুমি আসলে তাকে বাধ্য করেছো যে তোমাদের ইসে যেন যায়, এটা তো আসলে পিপল রিপ্রেজেন্ট করে না। অর্থাৎ মানুষ, এই দেখেন আনপপুলার রুলার, ৭৭% মুসলমান, তাহলে ওই হিন্দু রাজা তো আসলে হিন্দু রাজা তো এই জন্য হিন্দুদের কাছে গেছে, ইন্ডিয়াতে গিয়েছে। হ্যাঁ আসলে তো এখানে ৭৭% মুসলমান আছে, এ তো রাজাটা আনপপুলার, এটা তো রাজা তো এটা আমাদের কোনো পিপুলকে প্রেজেন্টই করে না, এই রাজা তো আমরা মানিই না। তার মধ্যে আবার নট রিপ্রেজেন্টিং দি উইল অফ দি পাবলিক, অর্থাৎ পাবলিকের মতামত হচ্ছে রিপ্রেজেন্ট করে না। সে একলা একলাই দৌড় দিয়ে সে গেছে ইন্ডিয়ার কাছে এবং সে কাশ্মীরকে বিলিয়ে দিয়ে আসছে, এটাকে তো বিক্রিও বলে না, কোনো টাকাও তো নেয়নি, এটা জাস্ট হচ্ছে দিয়ে দিয়ে আসছে। তো সিম্পল, এই জিনিসগুলো খুব ক্লিয়ার থাকবেন। হ্যাঁ আপনারা পড়ে তখন বুঝে মজা পাবেন, সব ক্লিয়ার হয়ে গেলে একটা বোঝার একটা মজা আছে বুঝছেন, পড়াশোনা বুঝে বুঝে পড়া, একটা হচ্ছে না বুঝে পড়া। হ্যাঁ বোঝার যে আনন্দ, সবকিছু বুঝে একটা পড়ার যে আনন্দ, এই আনন্দ যখন পেয়ে যাবেন তখন হচ্ছে আপনার পড়াশোনাকে ভয় লাগবে না, তখন মনে হবে যে সময় তো আপনাকে ফ্যামিলি থেকে প্রেশার দিবে, আপনারা পাশ করার পর পর কিছু লাক্সারি আছে, তখন কিন্তু কেউ প্রেশার দেয় না। আমিও প্রেশার ফিল করিনি, তখন তো মানে মন খুলে পড়াশোনা করেছি একদম মাথা ঠান্ডা, এবং তখন যা পড়েছি তখনকার বেসিকটা চাকরির জন্য, মানে এটা হচ্ছে গ্রাজুয়েশনের পরে চাকরির জন্য যে পড়াটা পড়েছি ওই ম্যাথ গুলো আমি এখনো ভুলি না, বিকজ তখন ব্রেন এত নিশ্চিন্তা ছিল, শার্প ছিল, এবং কোনো জাগতিক কোনো চিন্তা ছিল না, আপনার ঘরেরও কোনো প্রেশার না, কোনো কিছুই না, ব্রেন পুরো খালি। সো তখন হচ্ছে একদম আপনি এখন আপনারা সেই অনুযায়ী এই জন্য বলছি যে আপনারা এখন যে জিনিসটা সময় নিয়ে পড়বেন, বুঝে বুঝে পড়বেন, আনন্দ নিয়ে পড়বেন, অনুধাবন করে পড়বেন। অনুধাবন করা তো বোঝেন যে একটা জিনিসের চিন্তা করা, ভাবা, হ্যাঁ একটু ঘাটাঘাটি করা, ফিল করা যে আমি থাকলে কি করতাম, এই জিনিসটা আপনি ভুলবেন না। এবং এটা আপনার কি হবে, আপনার ব্যক্তিত্বই বিল্ড করে দিবে, কারণ আপনি তখন কি ইউর নলেজেবল, আপনি যখন ভাইবা বোর্ডে যাবেন ইউ ক্যান অ্যাকচুয়ালি টক, আপনার পড়তে হবে না, ওই যে যে কোনো বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন, আপনার বলতে হবে না স্যার দেখে আসি, আমি কোচিং এ অনেক পাবলিক পাইছি একটু দেখে আসতে হবে, মানে পরীক্ষা ওরা চিন্তাই করতে পারে না, সবসময় পড়ে আসতে হয়, রিভাইজ দিতে হয়, ভিতরে কিচ্ছু নাই ফাঁকা, কথা বললেও দেখে আসতে হবে, আমি তো দেখে আসি নাই, এটা কেন এখন ধরছেন, তো এই হচ্ছে অবস্থা। সো আপনারা যখন এইভাবে পড়বেন আপনি ইউল নেভার, আপনি ভুলবেন না, আপনার সবসময় আপনি পলিটিক্স নিয়ে আপনি পারবেন। আমি যেমন আই ক্যান টক অ্যাবাউট পলিটিক্স, এখন আমি কথা বলতে সবাই তাকায় থাকে যে এই এই বিসিএস এর জার্নিটাকে একটা মানে একটা উপলক্ষ নেন, এটা আপনার অনেক ঐশ্বর্যের একটা উপলক্ষ বলতে পারেন, যে আপনার আপনি আগে কিছুই বুঝতেন না পৃথিবীতে কেন এরকম সবাই কামড়াকামড়ি করছে, হ্যাঁ এখন আমরা বুঝি, এটা ইটস অ্যামেজিং। এইভাবে পড়ে পড়ে আমি এখনো মনে আছে এবং এখন ভালো লাগে, আপনাদেরকে পড়াতে এসে আমার ভালো লাগছে, আমি আবার মানে যখন এনজয়েড ইট, একদম থরলি এনজয় করেছি। তো আচ্ছা, তাহলে আমরা ইসে আসি, এই ছবিটা দেখেন খুবই হিস্টোরিক একটা ছবি, সেশনের ডেটটাও দেওয়া আছে, সো আপনারা ভুলবেন না, 26শে অক্টোবর 1947 সালে। এখানে আপনার বড় করে আমি দেখাই কে কে আছে। এই যে এখানে আপনাদের সবাই চিনেন নেহেরু, জওয়াহরলাল নেহেরু, হ্যাঁ শ্রদ্ধেয় জওয়াহরলাল নেহেরু, এবং এই দুজনকে আমাদের চিনতে হবে, আমরা তো এনাকে চিনি তাই না। এই ব্যক্তি হচ্ছে মহারাজা হরি সিং, দেখে যদিও কিন্তু মনে হচ্ছে যে আর্মি আর্মি কিছু একটা, কিন্তু উনি আর্মি টার্মি না, উনি মহারাজা হরি সিং। এবং ইনি হচ্ছেন শেখ আব্দুল্লাহ, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এখন আপনার মনে হলো না, প্রশ্ন জাগলো না, উনি তো গণতন্ত্র চেয়েছিল, উনি কিন্তু রাজত্বেরও পক্ষ ছিল না, আমরা কিন্তু এর আগের স্লাইডে দেখেছি। এই দেখেন আবার দেখিয়ে দিই, এই যে এই সেই ব্যক্তি, উনি কিন্তু কি করেছেন, ফাউন্ডার্স অফ ন্যাশনাল কনফারেন্স পার্টি, উনি পার্টি করেছেন, উনি পলিটিক্স মানে উনি গণতন্ত্র চান,
উনি 20 বছর থেকে ফাইট করেছে যে না আমি রাজা চাই না, আমরা প্রজাতন্ত্র চাই, আমরা গণপ্রজাতন্ত্র চাই। তাহলে উনি কেন ওখানে তো অ্যাকসেশন করলেন? তাহলে উনি কেন বসে আছে এখন আমরা দেখব। বসে আছেন এবং হাসছেন, খুবই হাস্যোজ্জ্বল ভাবে ইনি শেখ আব্দুল্লাহ বসে আছেন। তো ইনিও মেনে নিয়েছে যে না এখন আমাদের আসলে অ্যাকসেশন করতে হবে, এখন গণতন্ত্রের উপায় নেই, এখন যেহেতু অ্যাটাক হচ্ছে, এখন তো সার্ভাইভাল ইস্যু। উনিও মেনে নিয়েছে এটা, ঠিক আছে, এই অ্যাকসেশনটা উনিও মেনে নিয়েছে, কারণ অ্যাকসেশনের ট্র্যাপ ছিল। ওখানে তো বলেনি তুমি আসলে ইন্ডিয়ার গোলাম হয়ে গেলা, এটা তো আর বলে নাই, বা তুমি ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার সারা জীবন ইন্ডিয়ার পার্ট হয়ে গেলা, এখানে বলে না। এখানে বিভিন্ন স্পেশাল জিনিস টিনিস দেওয়া আছে, অ্যালাউন্স দেওয়া আছে, তো এই জন্য দুই পক্ষই খুশি। কিন্তু পরে আমরা দেখবো, এই জন্য তো এখন যে 2019-এ যে এই যে সিজারটা হলো, এই লুপ হোল গুলো ছিল দেখেই তো হলো। সব সময় টেম্পোরারি গুলো লেখা ছিল, ঠিক আছে, অনেক স্কোপ রেখে দিয়েছিল, এটাই ট্র্যাপ ছিল, এবং এখনো এই জন্য দখল করতে পেরেছে ইন্ডিয়া। আমরা দেখবো the accession was regarded as provisional, দেখছেন, এই যে দেখেন সব ক্ষেত্রে পার্মানেন্টলি ইন্ডিয়ার হয়ে যাও নাই, ইন্ডিয়া তো মানে তোমাকে ছাড় দিবে, এটা প্রভিশনাল, এটা তো নিশ্চিন্তা। এই যে এইভাবে করে সব সাইন করিয়ে নিয়েছে। দেখেন এলো ওই পক্ষ কেন হ্যাপি থাকবে, শেখ আব্দুল্লাহ কেন হ্যাপি? শেখ মোহাম্মদ আব্দুল্লাহ হ্যাপি থাকার তো কথা না, উনি তো গণতন্ত্র চেয়েছে, যে এখন তো আবার পুরো ইন্ডিয়ার হাতেই তুলে দিলাম, তাহলে কি হলো? এখন আমি গণতন্ত্র তো জীবনেও সম্ভব না। তো এই জন্য এই যে অ্যাকসেশনে লেখা আছে এটা তো প্রভিশনাল, তোমরা পরে আবার ই হতে পারবা। সব ক্ষেত্রেই দেখবেন টেম্পোরারি, প্রভিশনাল এগুলো লেখা আছে, এটাই ট্র্যাপ। আনটিল সাচ টাইম, দেখেন as the will of the people can be ascertained, দেখছেন কি সুন্দর করে অনেক আইডিয়ালিস্টিক কথা লেখা আছে, যে এই অ্যাকসেশনটা ততদিন পর্যন্তই এটা আসলে থাকবে, জায়েজ থাকবে, যতদিন না মানুষের উইল, মানে উইল অফ দি পিপল, মানুষের ইচ্ছা যেটা, ঠিক আছে, তা যতদিন না অ্যাসার্টেন মানে কি পাওয়া যাবে, মানে যতদিন না পাবলিক হচ্ছে, মানে পাবলিক যে কি করছে, পাবলিকের উইলটা যতদিন না আমরা অর্জন করতে পারছি, ততদিন এই অ্যাকসেশনটা থাকবে, এরপরে থাকবে না। এইভাবে কি হলো, অ্যাকসেশনটা সাইন হয়ে গেল এবং শেখ আব্দুল্লাহ এন্ডোর্স দি অ্যাকসেশন। দেখছেন, এই জন্য উনি হাসি মুখে খুব খুশি হয়ে এন্ডোর্স করে দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে আমিও আছি, সমস্যা নেই। He was appointed as the head of the emergency administration by the Maharaja. এই মহারাজা আবার কি করলো, যে ওই শেখ আব্দুল্লাহকে কি করলো, ইমার্জেন্সি অ্যাডমিনিস্ট্রেশন। দেখেন ইমার্জেন্সি বলছে, এই একটা প্রশাসন গঠন করা হলো এবং এটা ইমার্জেন্সি, কারণ এটা তো এখন আন্ডার অ্যাটাক, তো এখন তো ইমার্জেন্সি একটা গঠন করতে হবে। আমাদের যেমন প্রভিশনাল গভর্নমেন্ট হয়েছিল, তাই না, মুজিবনগর যে গভর্নমেন্ট, ওটা তো এটা হচ্ছে ইমার্জেন্সি বলছে, প্রভিশনালও না, মানে এটা হচ্ছে যে খুব দ্রুত চলে যাবে এরকম আর কি একটা অ্যাডমিনিস্ট্রেশন গঠন করা হলো এবং মহারাজা নিজে অ্যাপয়েন্ট করলেন, হ্যাঁ, অ্যাজ দি হেড অফ দি, মহারাজা নিজেই অ্যাপয়েন্টেড হলেন, ঠিক আছে, মহারাজা নিজে অ্যাপয়েন্ট করলেন আর কি, শেখ করলেন। আচ্ছা, ইভেন্টস অফ 1947 এর পরে আমরা দেখি, এটা তো শেষ। আচ্ছা, ইন্ডিয়া সেন্ডি, এখন অ্যাকসেশন সাইন করার ঠিক পরপর ইন্ডিয়া কি করলো, মিলিটারি পাঠালো, যে আচ্ছা ঠিক আছে এখন আমরা ফাইট করব। তারপরে পুশ ব্যাক করলো অ্যাটাকটাকে এবং ফার্স্ট ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বা কাশ্মীর বিগিন, এই যে প্রথম কাশ্মীর ওয়ার, কাশ্মীরকে নিয়ে কিন্তু মোটামুটি কয়টা, তিনটা যুদ্ধ হয়েছে আমি যতদূর মনে পড়ে, হ্যাঁ, তিনটা যুদ্ধ হয়েছে। তো কাশ্মীরে প্রথম যদি কাশ্মীর ওয়ার বলা হয় এটা হবে, আবার যদি বলা হয় প্রথম ইন্ডিয়া পাকিস্তান ওয়ার সেক্ষেত্রেও এইটা হবে। তখনই শুরু হলো কত সালে, 1947 সালে। এই যে দেখেন 26শে অক্টোবর সাইন টাইন হয়ে গেল, 47-এ তাহলে কিন্তু ওয়ার হলো প্রথম ইন্ডিয়া পাকিস্তান ওয়ার বা প্রথম কাশ্মীর ওয়ার। হেভি ফাইটিং এট হাই অল্টিটিউড, ভেল অফ কাশ্মীর, VALE, ভ্যালি বললে কিন্তু হবে না, আমি বারবার ভ্যালি বলে ফেলতেছি, এটা ভেল, VALE, আপনারা ইন্টারনেটে সার্চ দিলে পাবেন সুন্দর।
ঘাঁটি, এটাকে বলবো আমরা বাংলাতে ঘাঁটি। কেন বলছে জানি না, এটা ঘাঁটি বলছে। ঠিক আছে, এটা হচ্ছে যে ওই যে উঁচু, দেখবেন সুন্দর সুন্দর ছবি আসছে, আমি তো ছবি দিয়েছি স্লাইডে। এখানে যে এটা হাই অল্টিটিউড, এটার বৈশিষ্ট্য ছিল অনেক অনেক উঁচুতে আর কি যুদ্ধটা। তো ওইখানে তো যুদ্ধ করার হয়, আমরা জানি না যে পাহাড়ে যারা ওঠে, তো হেভি ফাইটিং হলো এখানে এবং অনেক অনেক হাই উচ্চতা, এটা একটা বৈশিষ্ট্য ছিল। এবং তারপরে যেটা হলো, আর্মি পুশেস ব্যাক দি অ্যাটাকার্স। ইন্ডিয়ান আর্মি কি করলো, অ্যাটাকারদেরকে সরিয়ে দিল নর্দার্ন এরিয়াতে। ঠিক আছে, এখানে আমি ম্যাপটা দিয়েছি, আরো দেখে নিবেন, আমি বড় করে একবার দেখাবো। নর্দার্ন এরিয়া কিসের নর্দার্ন এরিয়া, যেখানে অ্যাটাক করেছে বেল অফ কাশ্মীর হচ্ছে অ্যাটাক পয়েন্ট, তাহলে এটা নর্দার্ন এরিয়ায় পুশ করে দিল। এবং কি হলো, একটা প্রভিশনাল আজাদ কাশ্মীর গভর্নমেন্ট ফর্ম ইন ওয়েস্টার্ন এরিয়াস সাপোর্টেড বাই পাকিস্তান। এখন যেহেতু পুশব্যাক হয়ে গেল, পাকিস্তান তো মানে পুশব্যাক হয়ে গেল, তো পাকিস্তান আবার এই ফাঁকে কি করলো, ওয়েস্টার্ন এলাকাতে মানে কাশ্মীরের ঠিক ওয়েস্ট সাইডে একটা প্রভিশনাল গভর্নমেন্ট সে গঠন করে ওখানে হচ্ছে আজাদ কাশ্মীর নাম দিয়ে দিল। এখনো কিন্তু আজাদ কাশ্মীর কি পাকিস্তানের অংশটাকে কিন্তু বলা হয় আজাদ কাশ্মীর, তাই না? ওইখানে বসে থাকতে পারছে না, তো পাকিস্তানের সাপোর্টে ওইখানে একটা আজাদ কাশ্মীর নামে একটা প্রভিশনাল গভর্নমেন্ট হয়ে গেল। আমরা দেখি, বড় করে দেখি, দেখেন কাশ্মীরের ম্যাপ, এই জায়গাটা হচ্ছে পাকিস্তান, এটা হচ্ছে চায়না। তো সাদা পার্টটুকু পুরোটা চায়নার, এই দেখেন এটা হচ্ছে চায়নার, যত সাদা পার্টটুকু দেখছেন আকসাই চীন, চাইনিজ অ্যাডমিনিস্ট্রেট। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে সিয়াচিন গ্লেশিয়ার, এই যে এটা পরে পাকিস্তান কিন্তু চায়নাকে দিয়ে দেয়, এটা আমরা দেখবো। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট। এই সিয়াচেন গ্লেশিয়ার কার আন্ডারে কতদিন ছিল, তারপরে কিভাবে ট্রান্সফার হলো, সব মাথায় রাখবেন, আমি স্লাইডে দিয়েছি এবং আমি পড়াবো সামনে। এই নামগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু লিখতে হবে। আপনি যখন মানে বড় করে লিখবেন বড় প্রশ্ন, তখন এই নামগুলো পেপারেও খুব আসে, যখন কারেন্ট ইস্যুস হয় আসে। এই জায়গাগুলো নিয়ে কারাকারি তো। এই দেখেন ইন্ডিয়ান অকুপাইড, যত কমলা রঙের আছে ইন্ডিয়ান অকুপাইড। হ্যাঁ, আর এখানে এই যে আজাদ কাশ্মীর, এই ওয়েস্ট সাইডে দেখছেন, এই কাশ্মীরের ওয়েস্ট সাইডে কি করলো, পাকিস্তান সাপোর্টেড আজাদ কাশ্মীর। আর এই গিলগিট বালতিস্তান কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তানি কিন্তু অ্যাডমিনিস্ট্রেট করে গিলগিট বালতিস্তান। যে 2019-এ যে সিজারটা হলো, তো এই তখন নামগুলো আপনি ম্যাপ দেখে চিনতে হবে, নাহলে কিন্তু গুলায় ফেলবেন। এই ম্যাপ দেখলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন কি পাকিস্তানের সাথে লাগোয়া, তাহলে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেট হবে। ইন্ডিয়ার সাথে লাগোয়া, তাহলে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট হবে। এই যে এই জায়গা, তো এটা তো ইন্ডিয়া, এটা তো ইন্ডিয়ার উপরে, তাই না, নর্থ সাইড। আর চায়নার সাথে লাগোয়া এটা, তাহলে এই আপনি যদি এখন আকসাই চীনটা চিনেন, তাহলে আপনি জানেন যে চায়না অ্যাডমিনিস্ট্রেট করছে, এই জায়গাটা চায়না কন্ট্রোল করছে। তো ম্যাপ দেখে শিখলে আপনি বুঝতে পারছেন, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পুরোটা হচ্ছে সবকিছু ম্যাপে। এখন কি হলো, কোনো সলিউশন তো হলো না। ঠিক আছে, সিজ ফায়ার হয়ে গেল, মানে কেউই মানছে না। কিন্তু ইউএন আসে, দেখেন আমি বলি, ইন্ডিয়া গোজ টু ইউএন। তখন যেহেতু পাওয়ারে হচ্ছে জওয়াহরলাল নেহরু ছিলেন, এবং এটা নিয়ে উনার উনার অনেক আছে, সমালোচনা আছে যে এই ভুলটাই তো উনি করেছেন, উনি কেন ইউএন এর কাছে গেল। মানে যারা কট্টরপন্থী আছে ইন্ডিয়াতে এখন, মোদী সরকার যদি বলি, তারা তো একটু কনজারভেটিভ, তাই না, মানে না, মানে না, ধরেন লেবার পার্টির মতো না, বা যে আছে লেফট লেফট না, একটা হচ্ছে যে কি রাইট শিফট বলে না, রাইট শিফট পলিটিক্স, তো ওইরকম কনজারভেটিভ বলতে পারেন। তো ইন্ডিয়া যে ইউএন এ গেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্রিটিসিজম হচ্ছে আপনার জওয়াহরলাল নেহরুর বিরুদ্ধে। এখনো এটা নিয়ে দেখবেন বিভিন্ন আছে যে মিস্টেক করেছে, কারণ এখন তো এই জিনিসটা এখন ট্রেন্ডিং, যে আপনার কাশ্মীর তো রিসেন্ট ইস্যুস, এখন তো আরো এরকম হবে যে কেন গেল, আমরা দেখবো। ইউএন এ গেল 1958, কাশ্মীরটা রিজলভ করো, ইউএন এর কাছে গেছে। এখন নতুন একটা কমিশন গঠন করা হলো, আনকিপ বা আনসিপ যাই বলেন, এটা ওই উচ্চারণটা ইম্পর্টেন্ট না। এই ইউ এন সামনে থাকলে বুঝবেন যে ইউনাইটেড নেশন, এটা তো গিভেন, এটা তো আপনার আলাদা করে শিখতে হচ্ছে না। পরের টুকু মনে রাখলে হবে, সি আই পি, মানে কমিশন ফর ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান অ্যান্ড এ সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড। তো যখনই ইউএন এর কাছে কোনো কনফ্লিক্ট নিয়ে যাওয়া হয়, ওরা কি করে, বসে বসে একটা রেজলিউশন তৈরি করে,
এবং রেজলিউশন তখনই পাস হবে যখন আপনার সিকিউরিটি কাউন্সিলের যে 5 মেম্বার্স আছে তারা যখন সবাই হচ্ছে র্যাটিফাই বলে এটাকে, র্যাটিফিকেশন বলে না, অনুমোদন বা সমর্থন, র্যাটিফাই করতে হয়। তো এই 5টা মেম্বারই কি করলো, একটা একটা রেজলিউশন অ্যাডপ্ট করলো এবং এই একটা কমিশন গঠন করা হলো। এই কমিশনটা মনে রাখতে পারেন, খুবই ইজি, কমিশন ফর ইন্ডিয়া পাকিস্তান, আই ফর ইন্ডিয়া, পি ফর পাকিস্তান। ভালো কথা, আমরা এখন দেখি কি হলো। না, কেউ আর মানে না। আচ্ছা, এই রেজলিউশন, এটাকে বলা হয় রেজলিউশন 47 অফ ইউএনএসসি। এটা নাম্বারটা হচ্ছে 47, এটাও নাম্বারটা ইম্পর্টেন্ট, নাম্বারিংটা ইম্পর্টেন্ট। এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়তে হয়েছিল, যখন আমরা তো তখনও ভাইবার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, যখন এই ঘটনাটা ঘটলো 5 অগস্টে, হ্যাঁ 5 অগস্টে যে আপনার ওই রিভোক করে দেওয়া হলো আর্টিকেল 370, 370 যখন রিভোক করা হলো, এবং 35-এ দুটোই তো পরপরই করা হয়, 35-এ একটু পরে করা হয়, আগেই হচ্ছে 370টা নিয়ে হয়, রিভোক হয়। তো 5 অগস্টে যখন এই যে এটা হলো, তখন আমরা কিন্তু ভাইবার প্রিপারেশন, ফুল একদম ভাইবার প্রিপারেশন নিচ্ছি। না, তখন তো আমরা রিটার্ন এক্সাম দিচ্ছি, আয় হায়, হ্যাঁ আমরা 8 অগস্টে রিটার্ন এক্সাম দিচ্ছিলাম তো 2018-তে, আল্লাহ, তখন ভাইবার প্রিপারেশন নিচ্ছিলাম, হ্যাঁ 2019-এ না, কত যুগ আগের পরীক্ষা মনেও রাখতে পারি না, ঠিক আছে। আচ্ছা, তো এই সময়ে তখন ওই রেজলিউশনের নামগুলো আসছিল, যে নামগুলো, টার্মগুলো ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ টার্মগুলো আপনারা মনে রাখবেন, যাই দিয়েছি স্লাইডে খুব ইউজফুল হবে আশা করি। আচ্ছা, তো এই 3টা কনসিকুয়েন্সিয়াল নন বাইন্ডিং স্টেপস, এই টার্ম দেখছেন কি সুন্দর, নন বাইন্ডিং, অর্থাৎ তুমি মানতেও পারো নাও মানতে পারো, তাহলে আমার দরকার কি, বুঝেন নাই? এ হচ্ছে মজা আর কি, ইউএন এর মজাটাই হচ্ছে এটা যে তুমি মানতেও পারো নাও মানতে পারো। নন বাইন্ডিং স্টেপস, 3টা নন বাইন্ডিং স্টেপস হচ্ছে ওরা রেজলিউশন করলো। এক হচ্ছে পাকিস্তান শুড উইথড্র অল, ডাইরেক্ট হচ্ছে মানে বলছে না কিন্তু, যে তুমি হামলা করেছো নাম নিচ্ছে না, কিন্তু বলছে যে দুই পক্ষ, নাম্বার 1 হচ্ছে পাকিস্তান উইথড্র করতে হবে তাদের যত ন্যাশনাল আছে, এবং ইররেগুলার ফ্রম কাশ্মীর মানে কি, ওই যে ওরা যে পাখতুন পাঠাইছিল না, ট্রাইবাল ওটাকে পাশতুন বললে মনে ভালো চিনবেন, বা বাংলাতে কি বলে, পশতু বলা হয়, এখনো এই জাতি কিন্তু আছে। আচ্ছা, তাহলে এই যে এরা যে ফাইটারদেরকে পাঠিয়েছিল, পাশতুন ফাইটারদেরকে পাঠিয়েছিল, এদেরকে সরাতে হবে, এটা এই জন্য ইররেগুলার বলছে, যে সবার আগে পাকিস্তান সব সরায় নাও, তোমার যত লোক আছে আর্মি আছে সরায় নাও। নাম্বার 2, ইন্ডিয়া শুড উইথড্র ইটস আর্মি এন্ড কিপ অনলি মিনিমাল ফোর্স ইন দি রিজিয়ন। একই কথা বলছি, তুমি একদম মিনিমাল রাখো, তুমি বেশি রেখো না আর কি, এরকম যে একটা সিকিউরিটির জন্য হচ্ছে তুমি মিনিমাম বলছে ইউএন। আচ্ছা, তারপরে লাস্টে কি বললো, একটা প্লেবিসাইড তো বুঝেন, রেফারেন্ডাম, ব্রেক্সিটে যেরকম একটা রেফারেন্ডাম হলো, গণভোট, প্লেবিসাইটের বানানটা ইম্পর্টেন্ট, এটা ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট, এগুলো অ্যানালজিতে আসে, সিনোনিম অ্যান্টোনিমে আসতে, এটা ভালো একটা হচ্ছে গণভোট, এবং ইংলিশ আরেকটা হচ্ছে মনে রাখবেন রেফারেন্ডাম, এবং একটা প্লেবিসাইড হবে পিপুল ভোট এর জন্য, মানুষ কি চায়, মানুষের ইচ্ছা কি, সেটার জন্য একটা প্লেবিসাইড হোক, কি সুন্দর একদম আইডিয়ালিস্টিক 3টা ওরা নন বাইন্ডিং স্টেপ দিয়েছে। এটা হচ্ছে রেজলিউশন 47, ঠিক আছে। কেউ কারোটা শুনলো না, আরে ভাই ইন্ডিয়া পাকিস্তানি শুনে না, তাহলে ইউএসএ শুনবে ইউএন এর কথা, এবার বলেন, ইউনাইটেড নেশন, এর যে দুঃখ না, তাহলে আমেরিকা মানবে? এই 48-এ কি হলো, কেউ তো শুনলো না, সবাই সবার মতো জায়গা আছে, কি হলো এখন, যে যুদ্ধ থেমে গেছে, মানে গোলাগুলি বন্ধ হয়েছে, এই একটা কাজই হলো যে গোলাগুলি বন্ধ হলো, এটাকে বলছি সিজ ফায়ার আর যুদ্ধ বন্ধ হওয়া কিন্তু আলাদা। সারেন্ডার করে ফেলা বা পিস এগ্রিমেন্ট, এগুলো মানে কি, যুদ্ধ শেষ, এটা আর ভবিষ্যতে এটা নিয়ে ঘাটাঘাটি হবে না, পিস হয়ে গেছে, সারেন্ডার হয়ে গেছে, হার জিত হয়ে গেছে, এখানে হচ্ছে কোনো হার জিত হয় নাই। সিজ ফায়ার মানে আমিও দাঁড়ায় থাকি তুমিও দাঁড়ায় থাকো, কিন্তু গুলি করব না, কেউ কাউ চেহারা দেখবো আর কি, কেউ গুলি করবে না। তো 1948-এ এটা হলো, এবং এটাই হচ্ছে লাইন অফ কন্ট্রোল নামটা হয়ে গেল, মানে এটা অ্যাকচুয়াল বর্ডার না, হ্যাঁ দুই 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 পক্ষ যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই জায়গাটা ডি ফ্যাক্টো বর্ডার। এই যে ডি ফ্যাক্টো মানে কি, কার্যত, মানে এটা আসলে না, অ্যাকচুয়াল না, এটাকে বলা হয়
ডি ফ্যাক্টো মানে কেউ কেউ মানুক না মানুক, হ্যাঁ এটাই চলছে, রাজত্ব এটাই চলছে এরকম আর কি, যদিও লিগাল না। লিগাল আর ডি ফ্যাক্টো টেস্টের খাতায় আমি লিখেছিলাম, ওটা দেখিয়েছি। সো ডি ফ্যাক্টো আর ডি জিওর, ডি জিওর হচ্ছে এটার অপোজিট। যদি জিওর হয় জে ইউ আর ই, এই জিওর যদি থাকতো না, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, জিওর মানে ল। তার মানে কি বাই দি ল, বাই দি ল কিন্তু লাইন অফ কন্ট্রোল অ্যাকচুয়াল বর্ডার না, তাই না? বর্ডার তো আরেক জায়গায়, আমরা এখনই দেখবো ম্যাপে। তো এই সিজ ফায়ার যেখানে ওরা দাঁড়ায় আছে দুই পক্ষ, ঠিক ওই জায়গাটা লাইন অফ কন্ট্রোল হয়ে গেল, কারণ এর পিছনে কেউ হটছে না, কেউই মানে উইথড্র করছে না, সবাই দুই পক্ষ হচ্ছে যুদ্ধ, দুই পক্ষ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এ কারণে যদিও ম্যাপে সেটা বর্ডার না, আমরা এখন বড় করে দেখি তো ম্যাপে। এই দেখেন, এই যে লাইন অফ কন্ট্রোল, এগুলো জুম করে আপনারা যখন লেকচারে পাবেন সুন্দর করে জুম করে দেখবেন, এই যে লাইন অফ কন্ট্রোলটা দেখানো আছে, এটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। এই যে ঠিক আছে, এই হচ্ছে আপনার লাইন অফ কন্ট্রোল। এই দেখে শিখবেন ম্যাপে যখন আপনার লাইন অফ কন্ট্রোল, এলওসি বলে না, এলওসি, এটা আসলে শর্ট ফর্ম অফ লাইন অফ কন্ট্রোল, এবং এটা হচ্ছে এভাবে লেখে, এল ছোট হাতের ও তারপরে বড় হাতের সি, এভাবে। আচ্ছা দেখি আমরা পরের স্লাইডে যাই। 1962 এবং 65 ওয়ারের যে মেইন ঘটনা সেগুলোই আমি তুলে নিয়েছি। আর এটা এত ভেতরে আমাদের বাংলাদেশ অ্যাফেয়ার্সে 65 যে এটা, 65 যে যুদ্ধটা, এটা একটু ইম্পর্টেন্স আছে। ওই যে আমি যে বই দেখিয়েছিলাম সবুজ বই, ডক্টর দেলোয়ার হোসেন, আবু মোহাম্মদ দেলোয়ার হোসেনের যে বইটা, ওইখানে কিন্তু সুন্দর একটা 6 দফা, এটা কিন্তু এই 65 ওয়ারে ইনফ্লুয়েন্স ছিল। কারণ তখন ইস্ট পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ, আমরা যে পূর্ব পাকিস্তান তখন তো ছিলাম, আমরা পুরাই হচ্ছে নেকেড ছিলাম, অর্থাৎ আমরা, আমাদের মাথায় কোনো বর্ডারের কোনো সুরক্ষা ছিল না। যে কোনো মুহূর্তে পাকিস্তান, পাকিস্তান বলছি ইন্ডিয়া যদি চাইতো দখল করে নিতে পারতো, অর্থাৎ মানে আমাদের কোনো সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। তো এটা আমি ওই বইয়ে ভেতর থেকে পড়েছি দেখে জানি, আপনি রিলেট করতে পারবেন। এই জন্য বাংলাদেশ অ্যাফেয়ার্সে 65 ওয়ার্ডটা একটু ইম্পর্টেন্স আছে, 62টা দরকার নেই। ঠিক আছে, 62 যখন ছিল তখন তো আইয়ুব খান ছিল। ঠিক আছে, তো এই জন্য এখানে আমি অত ইনফরমেশন এই দুটা যুদ্ধের দেইনি, মোটা দাগে আপনার যে ইনফরমেশন দরকার ম্যাপ সহ আমি দিয়েছি, এটা জেনে নিবেন। আর বাংলাদেশ অ্যাফেয়ার্স যখন পড়বেন, 65 ওয়ার্ডটা বাংলাদেশে বা বঙ্গবন্ধু বা পূর্ব পাকিস্তানের রাজনীতিতে কি ইফেক্ট এনেছে, 6 দফাতে কি ইনফ্লুয়েন্স ছিল, আমাদের যে প্যারামিলিশিয়া যে চেয়েছিল 6 দফাতে, কেন চেয়েছিল, এই কারণে চেয়েছিল। 1965 ওয়ারে যখন মানে আমাদের অবস্থাটা বোঝা গেল যে আমাদের যে কোনো মূল্যায়ন করেনি পশ্চিম পাকিস্তান, এটাই মানে এটাই সবচেয়ে বড় একটা উদাহরণ, যে আমরা যদি এখন মরেও যাই, বা আমাদেরকে তো দখল করতে আমাদেরকে মেরে দখল করবে, তাই না জায়গাটা, আমাদের যুদ্ধে আমরা যদি মরেও যাই কোনো তাদের মাথা ব্যথা নাই, কারণ আমাদের সিকিউরিটির জন্য একটা বর্ডারে একটা কেউ ছিল না। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য এই 65 ওয়ার্ডটা আপনারা একটু বাংলাদেশের পার্সপেক্টিভে পড়ে নেবেন। ঠিক আছে, এই এখানে অতটা ইম্পর্টেন্স নাই। আমি দেখি তাহলে 62তে কি হলো, চায়না অকুপাইড আকসাই শিন ইন, এটাকে আকসাই শিন বলে, দেখেন। হ্যাঁ, ইন 1962 ওয়ার, 62 যুদ্ধ কিন্তু হেরে গিয়েছিল ইন্ডিয়া। ঠিক আছে, তখন 62তে কিন্তু দখল করে নিয়েছে এই জায়গাটা, দেখেন কি সুন্দর করে বলে না, 3টা দেশ রুল কেন করে, কারণ এই চায়না কিন্তু এই জায়গাটা দখল করে নিয়েছে। অনেক বড় করে দেওয়া আছে, আমি আর বড় করলাম না, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, ম্যাপ গুলো বেছে বেছে দিয়েছি, আপনাদের অন্য কোনো ম্যাপ দেখতে হবে না, এত ম্যাপ দেখলে পরে আপনারা গুলাই ফেলবেন। তারপরে কি হলো, 65তে কি হলো, দি ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট বা সাকশম ভ্যালি ওয়াজ সিডেড বাই পাকিস্তান টু চায়না। পাকিস্তান আবার কি করেছে, 65 যে যুদ্ধ, 65 যে যুদ্ধ সে হচ্ছে জিত করে, এটা সে ঠিক করেনি, দেখেন পাকিস্তান এই ভুলটা করেছে, চায়নাকে ইনভলভ করেছে। চায়নাকে এই যে কারাকোরাম, ট্রান্স কারাকোরাম ট্র্যাক্ট, এখানে দেওয়া আছে, বড় করে দেখাই দিই,
বা সাকশম ভ্যালি, এটা আরো ম্যাপে আসবে, এখানে একটা ভ্যালি আছে, এইটা সুন্দর করে চায়নার হাতে তুলে দিয়েছে এবং এই ট্র্যাক চায়নার থার্ড পার্টিকে এনেছে। তো ইন্ডিয়া খুব রেগে গিয়েছিল, ইন্ডিয়া খুব প্রোটেস্ট করেছে যে তুমি এখনো চায়না আরেকটা পার্টিকে কেন আনলা। আমরা এখন দেওয়া আছে ম্যাপে, টেরিটরি সিডেড বাই পাকিস্তান ইন 1963 তে, হ্যাঁ 63 সালে পাকিস্তান ইন্ডিয়া চায়নাকে দিয়ে দিয়েছে এই জায়গাটা। এটা একটা ঘটনা হলো যেটা আসলে আরো জিনিসটাকে কমপ্লেক্স করে ফেলেছে। হ্যাঁ, এখন ইস্যুটা আরো 3 দেশে ছড়িয়ে গেল এবং ভাগ হচ্ছে, জায়গাগুলো ভাগ হয়ে যাচ্ছে। দেখেন, শেখ আব্দুল্লাহ was made the PM of Kashmir in 1948. আচ্ছা, আচ্ছা, এই শেখ আব্দুল্লাহ কিন্তু ওই 48-এ যখন ওই যে আপনার যখন ওই যে অ্যাকসেশনটা হলো তখন কিন্তু উনি কি হলেন, পিএম হলেন এবং উনি কি করলেন, গভর্নমেন্ট গঠন করলেন। প্রাইম মিনিস্টার তখন বলা হতো, এখন কিন্তু প্রাইম মিনিস্টার কথাটা নেই, এখন কিন্তু চিফ মিনিস্টার, এটা মনে রাখবেন। বাট তখন প্রাইম মিনিস্টারই বলা হতো। এবং আর্টিকেল 370 যে, হ্যাঁ এখন যেটা এখন যেটা রিভোক করা হচ্ছে, এটা কিন্তু উনিই গঠন করেছেন। এই যে উনি যখন ক্ষমতায় আসলেন, উনি হচ্ছে কাশ্মীরকে নিয়ে যে আপনার করবে, কাশ্মীরকে নিয়ে যে এখন চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু দেখেন রেজলিউশনের পর ওয়ান বাই ওয়ান বলতেছি যে এটা সিকোয়েন্সটা আসলে একটু হয়ে গেছে আমার, এইটা আসলে পরে দিতে হতো। বাট আপনারা জাস্ট মাথায় রাখেন যে এই ঘটনাগুলো বড় 48-এর 48-এর পরে এই সিকোয়েন্সটা হবে আর কি। আপনারা পরে আমি স্লাইডে যখন দিব না প্রেজেন্টেশনে, তখন স্লাইডটা না হয় একটু শিফট করাই দিব। তো 48-এ যখন যে ইউএন রেজলিউশন যে হলো, রেজলিউশনের পর পর যে ঘটনাটা হলো, যে ওই সময় কি হচ্ছিল, কাশ্মীরে পাওয়ারে আসলো হচ্ছে যে শেখ আব্দুল্লাহ, শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, উনি পিএম হলেন এবং উনি হচ্ছে ইন্ডিয়ার ক্যাবিনেট মিনিস্টার। নাম ভুলে গেলাম, খুব কঠিন একটা নাম, আয়ুং দেবায়ুং কি যেন একটা নাম ওনার। হ্যাঁ, উনি ইন্ডিয়ার একজন প্রখ্যাত ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ ইন্ডিয়ার পক্ষের একজনের সাথে বসে উনি এই যে আর্টিকেল 370 370 হচ্ছে গঠন করলেন, আর্টিকেল সংবিধানে যুক্ত করলেন। এবং এটাতে দেখেন আবারও টেম্পোরারিলি কাশ্মীরকে কি হলো, স্পেশাল অ্যালাউন্স দেওয়া হলো। কাশ্মীরকে স্পেশাল অ্যালাউন্স দিয়ে কি করা হলো, জম্মু অ্যান্ড কাশ্মীর বলে এই আর্টিকেল 370-এ ইনক্লুড করা হলো যে কাশ্মীরে, কাশ্মীর হচ্ছে স্পেশাল একটা স্ট্যাটাস পাবে, জম্মু কাশ্মীর হবে নাম, স্টেটের নাম, এবং টেম্পোরারি সব জায়গায় দেখেন, এই জন্য আমি দেখাচ্ছি সব জায়গায় টেম্পোরারি লেখা আছে। তাহলে কি অবকাশ সবসময় থেকে যায়, পার্মানেন্ট কোনো কিন্তু দেওয়া হয়নি কোনো কিছু। আচ্ছা, এখন আমরা টাইম লাইন ধরে ধরে শেখ আব্দুল্লাহ পাওয়ারে আসলো, তারপরে কি 53 থেকে টাইম লাইনে চলে যাব। হ্যাঁ, মাঝখানে ওই যে 62 আর 65 ওয়ারের জন্য আলাদা সেকশন আমি রেখেছি, কারণ ইম্পর্টেন্ট আছে, এই কারণে এই টাইম লাইন থেকে এটা একটু বিচ্যুত হয়েছে। সো ওটা নিয়ে আপনারা ভাববেন না, ওটা ঠিকই আছে। হ্যাঁ, 62 65 ওই দুটা যেহেতু যুদ্ধ ছিল, এই কারণে আমি আলাদা করে স্লাইডে দিয়েছি। কিন্তু টাইম লাইন যদি ধরেন তাহলে কিন্তু আমরা 48-এই ছিলাম, 48-এর পরে এখন 53-তে আসলাম। কথাটা কি ক্লিয়ার কিনা আপনারা বুঝেন? 48-এ ঘটনা বললাম, শেখ আব্দুল্লাহ কি কি করলেন, 370 গঠন করলেন, এবং এরপরে আমরা এখন 53 থেকে একদম 84 পর্যন্ত আমরা দেখব কি কি ঘটনা হলো। আর 62 65-র যুদ্ধের জন্য আলাদা করে আমি দেখাই দিলাম। ঠিক আছে, যে 62 65-তে কোন কোন জায়গাটা দখল হয়ে গেল। 62-তে কি হলো, আকসাই শিন, আর 65-তে কি হলো আপনার সিয়াচেন গ্লেশিয়ার এবং সাকসাম যে ভ্যালিটা আমরা দেখবো পরে, আরো ম্যাপে আছে। 53-তে শেখ আব্দুল্লাহ রিমুভড ফ্রম দি পোস্ট, এই যে 48-এ যে আসলো শেখ আব্দুল্লাহ যে পিএম হলো, 53-তেই দেখেন তাহলে মাত্র কয় বছর, 49 50 51 52 53, মাত্র 5 বছর উনি থাকলেন। এবং 5 বছর পর ওনাকে সরিয়ে দিয়ে কি হলো, জেইলে দেওয়া হলো 11 বছর। এই হচ্ছে পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স, ওনাকে জেইলে পাঠিয়ে দেওয়া হলো 11 বছর। উনি জেল কেন পাঠানো হলো, এগুলো এত ইম্পর্টেন্ট না, এটা যে কোনো কারণেই হতে পারে।
কারণ খামলি লেগেই আছে যে পাকিস্তান ইন্ডিয়া যে কোনো পার্টি কোনো একটা ষড়যন্ত্র করে তাকে ঢুকিয়ে দিল, সিম্পল। কারণ কাশ্মীরে যদি গণতন্ত্র থাকে তাহলে তো কোনো দেশ আসলে তাকে দখল করতে পারবে না। তো গণতন্ত্র বেশি দিন টিকবে না, এটাই স্বাভাবিক। সে প্রাইম মিনিস্টার মানে কি, এটা প্রজাতন্ত্র। সো যে কোনো কারণে হোক তাকে একটা ষড়যন্ত্র করা হলো এবং কি হলো, তাকে জেলে দিয়ে দেওয়া হলো। 11 বছর উনি ছিলেন। এখন দেখেন কি সুন্দর, 11 বছর, 1964, ঠিক 11 বছর পর 64 সালে কি হলো, ওনাকে রিলিজ দেওয়া হলো এবং নেহরুর সাথে আবারও, এবং নেহরুই কিন্তু ওনাকে জেলে পাঠিয়েছেন। কারণ তখন তো ইন্ডিয়া সবচেয়ে পাওয়ারফুল, উনি ছাড়া তো এই পাওয়ারটা কারো হাতে ছিল না। তো এটা বলা হয় রিউমার আর কি, এটা তো প্রুফ তো এটা অফিসিয়ালি ডকুমেন্ট আর থাকবে না। তো এটা রিউমার আছে যে এক্সপার্টরা ধারণা করে যে জওয়াহরলাল নেহরু হচ্ছে ওনাকে ষড়যন্ত্র করে 11 বছরের জন্য পাঠিয়ে দিচ্ছে। কারণ আলটিমেটলি দুই দেশের এক দেশে তো ছাড়বে না যে এটা যদি গণতন্ত্র হয়ে যায় তাহলে তার এই জায়গাটা দখল কেউ করতে পারবে না। তো প্রথমে যদিও তাকে বসানো হলো, সিচুয়েশনটা হ্যান্ডেল করা হয়েছে। 48 কি তাকে জাস্ট হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুশি করলো, ইউএন রেজলিউশন আসলো, খুশি করা হলো। কিন্তু ওই পলিটিক্স তো আছেই। তাকে জাস্ট 5 বছর পরেই তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। 11 বছর উনি জেল খাটলেন। তারপরে আবার সুন্দর করে, তখনও জওয়াহরলাল নেহরু পাওয়ারে ছিলেন এবং ওনার সাথে আবারও কথা শুরু হলো যে এখন কি করা যায়। এখন এই 64 সালে আবার কি হলো, মে মাসে জওয়াহরলাল নেহরু কিন্তু মারা গেলেন, ইন্তেকাল করলেন। তো এটা এই টক্স আর হলো না, ডিসরাপ্ট হয়ে গেল। কারণ তখন যদি নেহরু সাহেব থাকতেন হয়তো তাও কিছু একটা করতে পারতেন উনি। তো শেখ আব্দুল্লাহ কিন্তু আর কিছু করতে পারলেন না, মরে গেলেন। নেহরু মারা গেলেন 1964-তে। এইটাও এমসিকিউতে আসতে পারে, পরীক্ষা কম্পারেটিভ টেস্টে কিন্তু আসে এগুলো, যে কোন সালে নেহরু মারা যায়। তো এই ডেটাগুলো আপনাদের প্রিলিতেও কাজে লাগবে। বাট রিমেম্বার, মাথাতে ফোকাস যেন প্রিলি না থাকে। আমি এই জন্য বারবার মানে বলতে যে আবার বলি না কোন ডেটাগুলো প্রিলিতে লাগে, কারণ একবার যদি মাথায় প্রিলি ঢুকে যায় মানুষ হচ্ছে অবসেসড হয়ে যায়, প্রিলি প্রিলি প্রিলি। এই জন্য আমি প্রিলিটা প্রমোট করি না। 1974 সালে কি হলো, এরপরে দেখেন 74 সালে ইন্ডিয়া শেখ অ্যাকর্ডস। হ্যাঁ, এটা কি হলো, এটা আসলে ইন্ডিয়া শেখ ইন্দিরা গান্ধী এবং আমাদের যে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অ্যাকর্ড। এইখানে কি হলো, শেখ হ্যাঁ আমি কি ভুল বলছি, শেখ বিকামস চিফ মিনিস্টার। হ্যাঁ রে, সরি, খুবই দুঃখিত। এখানে আসলে ওই শেখ আব্দুল্লাহ হচ্ছে 74 সালে ইন্ডিয়ার সাথে বসে এবং কি হয়, চিফ মিনিস্টার হয়। আমি পুরাই গুলিয়ে ফেলেছি, ওটা তো আপনার 72-এ সিমলা চুক্তি, আমি গুলিয়ে ফেলেছি দেখছেন। 72-এ যে সিমলা চুক্তি সেইটা হবে, সেটা আসলে শেখ মুজিবুর রহমান কিন্তু ই করেন। হ্যাঁ, কিন্তু এটা উনি কি হলেন, উনি 74-এ যখন আবার বসলেন অ্যাকর্ডসে, উনি চিফ মিনিস্টার হলেন। এই যে দেখেন চিফ মিনিস্টার টার্মটা এসেছে, আগে কি ছিল প্রাইম মিনিস্টার, তখন প্রাইম মিনিস্টার বলা হতো। কিন্তু এখন যেহেতু একটা স্টেট, প্রিন্সলি স্টেট, স্পেশাল স্ট্যাটাস আছে, এই জন্য চিফ মিনিস্টার বলা হলো। এবং তাকে 74-এ আবারও কিন্তু তাকে পাওয়ারে আনা হলো। 84 সালে দেখেন ইন্ডিয়ান আর্মি টেক্স কন্ট্রোল অফ সিয়াচেন গ্লেশিয়ার। আবার 84-তে দেখেন কি হলো, ইন্ডিয়ান আর্মি যে এই সিয়াচেন গ্লেশিয়ারটা আবার দখল করলেন। কারণ সিয়াচেন গ্লেশিয়ার ওই যে মনে আছে, পাকিস্তান হচ্ছে দিয়ে দিয়েছিল চায়নাকে 63 সালে, যে এর আগের ম্যাপে দেখবেন 63 সালে দিয়ে দিয়েছিল। এখন এই 1984 সালে আবার ইন্ডিয়ান আর্মি কি করলো, এখানে যে সিয়াচেন গ্লেশিয়ার অনেক উঁচু একটা গ্লেশিয়ার, অনেক উঁচু জায়গা, এবং বলা হয় সবচেয়ে উঁচুতে এখানে যে আর্মি আছে সবচেয়ে উঁচু ব্যাটেল ফিল্ড হচ্ছে এই সিয়াচেন গ্লেশিয়ার। তো এইখানে দখল কেন হলো, কারণ তখন হচ্ছে যে মানে ভয় পাচ্ছিল যে পাকিস্তান দখল করে নিতে পারে। এই কারণে ইন্ডিয়ান আর্মি আগে ভাগে যে কন্ট্রোল নিয়ে নিয়েছে, কারণ এটা চায়নাকে দিয়ে দিয়েছিল পাকিস্তান 63 সালে। আচ্ছা, আপনার টাইম লাইন হয়ে গেল। 87-তে দেখেন কি হলো, অ্যাসেম্বলি ওয়াজ অ্যালিজেডলি রিগড টু ব্রিং এনসি অ্যান্ড আইএনসি। আইএনসি কি আর এনসি কি, ন্যাশনাল কনফারেন্স যে পার্টি, হ্যাঁ শেখ আব্দুল্লাহর যে পার্টি। এবং তখন কিন্তু অলরেডি তার ছেলে চলে এসেছে ফারুক আব্দুল্লাহ,
ঠিক আছে, ওনার ছেলের নাম হচ্ছে ফারুক আব্দুল্লাহ, এটা দেখবেন ইম্পর্টেন্ট আছে। এই তখন যে এটা হয়, অ্যাসেম্বলিটা গঠন হয় 87 সালে, তো এটাকে যখন জিতে যায় যে এবং আইএনসি কি বলেন তো, এই দুটা কম্বাইন্ড পার্টি হচ্ছে জিতে যায়। আইএনসি হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্টি। কংগ্রেস পার্টি কিন্তু আগে থেকেই কাশ্মীরের কিন্তু চেত, সবসময় হচ্ছে গণতন্ত্র চাইতো। ঠিক আছে, তো এই দুটা পার্টি মিলে যখন কম্বাইনলি জিতে গেল, তখন খুব কি করা হলো, রিউমার উঠলো যে না না এটা হচ্ছে যে রিগড। রিগড মানে কি, RIGG ইডি, রিগড মানে হচ্ছে এটা জালিয়াতি হয়েছে। এইভাবে খুব, এবং এই প্রোটেস্ট এগেইনস্ট রিগড ইলেকশন, এই যে দেখেন স্ট্রাইক প্রোটেস্ট ভায়োলেন্স, হ্যাঁ অনেক ভায়োলেন্স হলো। ঠিক আছে, যে এরা আসলে পাওয়ারে এসেছে, এটা দুর্নীতি হয়েছে। এবং জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, এই সুযোগে পাকিস্তান কি করলো, কাশ্মীরে যে এই একটা একটা যে অস্থিরতা হলো এই ইলেকশনটা নিয়ে, 87 যে ইলেকশন হয়েছে, ঠিক আছে, তো এই পাকিস্তান এই সুযোগে কি করলো, জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট, হিজবুল মুজাহিদিন, এই নামগুলো দেখবেন জঙ্গি সংস্থার নাম। যদি জিজ্ঞেস করা হয় যে কাশ্মীরের জঙ্গি সংস্থাগুলো কি কি, এগুলো হচ্ছে এক্সট্রিমিস্ট পার্টি, এগুলো কিন্তু ভালো পার্টি না। তো এইদেরকে দিয়ে কি করলো, স্টার্টেড ইনসার্জেন্সি, ফ্যানিং দি প্রোটেস্ট। ফ্যানিং মানে কি, যে ইন্ধন যোগানো, ফ্যান করা মানে এই যে হাওয়া দিচ্ছে, আগুনে হাওয়া দিচ্ছে, আগুনে বাতাস দিল, এরকম, হ্যাঁ আগুনে ঘি ঢেলে দেওয়া, আরো কি কি বলে না। তো পাকিস্তান এই সুযোগে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে লেলিয়ে দিল, এবং যে এটা রিলেট করলো যে আলটিমেটলি কাশ্মীর হচ্ছে আজাদ হয়ে যাবে, কাশ্মীরকে ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দেওয়া হোক। এটা আসলে এভাবে পাকিস্তান কি করলো, কাশ্মীর আসলে আলাদা হতে চায়। কাশ্মীর, এই জম্মু কাশ্মীর তখন ইন্ডিয়ার সাথে অ্যাডমিনিস্ট্রেট ছিল, কাশ্মীরকে আসলে ইন্ডিয়া থেকে ছুটিয়ে আনা হোক, কাশ্মীর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাক। এখনো যেই প্রোটেস্ট গুলো হয়, এগুলো ইন্ডিয়া সবসময় দেয়, অপবাদ দেয় হচ্ছে পাকিস্তান এটা ইন্ধন যোগায়, পাকিস্তান হচ্ছে মিলিটারাইজ করে। কাশ্মীরি ছোট ছোট বাচ্চা বা টিন এজ যে ছেলেপেলেদেরকে তারা ট্রেনিং দিয়ে, মিলিটেন্সি ইন 1990s, এগুলো হচ্ছে মিলিটেন্সির মধ্যে পড়ছে। হ্যাঁ, এই সময়টা খুব মিলিটারি মানে হামলা বা মিলিটারি অনেক বেশি ভায়োলেন্স বেড়ে যায়, কাশ্মীরে ভায়োলেন্স বেড়ে যায়। দেখেন, ইয়াং কাশ্মীরিজ ওয়ার সেন্ট অ্যাক্রস দি LOC, হ্যাঁ, এবং ট্রেন্ড বাই মিলিশিয়া টেরোরিস্ট ক্যাম্পিং POK। POK কি বলেন তো, POK শর্ট ফর্ম হচ্ছে অকুপাইড, পাকিস্তানি অকুপাইড কাশ্মীর, মানে POK, পাকিস্তান, পাকিস্তানি অকুপাইড কাশ্মীর, মানে পাকিস্তান যেটা হচ্ছে অকুপাই করে নিয়েছে সেইটা। ওই ম্যাপে আপনারা দেখবেন, এর আগের ম্যাপটা দেখি, POK বড় করে দেওয়া আছে, এই যে এটা, এই দেখেন, এই যে পাক অকুপাইড কাশ্মীর মানে কি, শর্ট ফর্মে POK। ঠিক আছে, এটা অকুপাইড বলছে কেন বলেন তো, ডিফ্যাক্টো বর্ডার কি বলেন তো, আসল বর্ডার তো আসলে এই যে এখানে, তাই না, পাকিস্তানের আর ইন্ডিয়ার আসল বর্ডার তো এইটা, কিন্তু এই যে লাইন অফ কন্ট্রোল এটাই হয়ে গেছে ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো মানে এটাই হচ্ছে বর্ডার হয়ে গেছে, কারণ এই জায়গাতে মিলিটারি দাঁড়ায় আছে, দুই পক্ষই দাঁড়ায় আছে, কেউ সরে না। ঠিক আছে, এটা হচ্ছে এই জন্য এটাকে বলছে কি পাকিস্তান অকুপাইড, কারণ পাকিস্তান এটা দখল করে নিয়েছে, গিলগিট বালতিস্তান এটা দখল করে নিয়েছে, এটা আসলে পাকিস্তানের না, এই কারণে নামকরণ হয়ে গেছে অকুপাইড, পাকিস্তান অকুপাইড। সেই টার্ম গুলো ক্লিয়ার থাকবে, বলা হয় POK বা কেন বলা হয়। ঠিক আছে, এই বর্ডারে এই জন্য এটা দেখেন আসল পাকিস্তান, এই সবুজ এলাকা আলাদা আলাদা করে, হ্যাঁ এগুলো দেওয়া আছে, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনালি রেকগনাইজড না। এবং যখন কোনো পক্ষ বলবে অকুপাইড, আপনার আরেক পক্ষ জানতে হবে যে কেন এক পক্ষ আরেক পক্ষে অকুপাইড বলছে। এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিতে ব্যস্ত, আসলে ইন্টারন্যাশনালি কোনটা দেখবেন অন্য কিছু, কিন্তু ইন্ডিয়া তো ইন্ডিয়ার স্বার্থেই বলবে যে পাকিস্তান জোর জবরদস্তি করেছে, আবার পাকিস্তান ইন্ডিয়াকে ভালো বলবে না। সো কখনো বায়াসড হবেন না, আপনার বুঝতে হবে একজন আরেকজনের গিবত গাচ্ছে সেটা নিজের স্বার্থে গাচ্ছে, আসল ঘটনা নাও হতে পারে। ঠিক আছে, আপনি হিস্ট্রি যখন পড়বেন আপনার বুঝতে হবে কে কোন পক্ষকে দোষারোপ করছে, আগে যা মানে হিস্ট্রিটা লেখাও হয় যারা পাওয়ারফুল তারাই লেখে, এটা আপনার মাথায় রাখতে হবে। হ্যাঁ, যারা পাওয়ারফুল তারাই হিস্ট্রি লেখে,
দুর্বলরা তো আর হিস্ট্রি লিখবে না, সো দুর্বলদের পক্ষে বলার মানুষ কিন্তু কম আছে। তো আপনারা যাই পড়বেন বিশ্বাস করবেন না, জাস্ট আপনার কাজ হচ্ছে পড়ে যাওয়া এবং রেফারেন্স দিবেন। যখনই বিসিএস এ তো বলা হয় যে সবসময় অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি মারবা, মানে তুমি নিজের নাম দিবা না, সবসময় আপনি রেফারেন্স দিবেন, রেফারেন্স আল জাজিরা, রেফারেন্স বিবিসি, রেফারেন্স প্রথম আলো, বা রেফারেন্স মোহাম্মদ দেলোয়ার হোসেন, ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন এই বই। তাহলে কি আপনি সেফ? এটা আপনার ওপিনিয়ন না। তাহলে এখন দেখেন আস্তে আস্তে ঘটনা কোন দিকে যাচ্ছে, ভায়োলেন্সের দিকে যাচ্ছে। এই কাশ্মীরি ছেলেপেলেদেরকে কি করা হতো, জঙ্গি জঙ্গি হিসেবে তৈরি করা হয় এবং এই ক্যাম্পগুলো বলা হয় যে কোথায়, পিওকে তে, পাকিস্তানি অকুপাইড কাশ্মীর, ওই জায়গাটা। ইন জানুয়ারি 1990 সালের জানুয়ারিতে কি হলো, কাশ্মীরি পন্ডিত, এটা খুব ইম্পর্টেন্ট। কাশ্মীরি পন্ডিত মানে কি, কাশ্মীরে যারা হিন্দু ছিল, হ্যাঁ কাশ্মীরে যারা হিন্দু, যেহেতু আমরা জানি 77%ই হচ্ছে মুসলিম, তাই না? তাহলে বাদ বাকি 27% কি, না 23%, তার মানে 23% হয়তো হিন্দু ছিল বা আরো মিক্স ছিল, হ্যাঁ আরো উপজাতিরা আছে, যে পাখতুনরা আছে। তো কাশ্মীরি পন্ডিতরা যে এমনই ছিল, তখন খুব ভালো, অনেক ওয়েল রেড ছিল, অনেক বিদ্বান ব্যক্তি ছিলেন এরা, এবং এরা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন, ভালো ভালো চাকরিগুলো, হ্যাঁ অনেক মানে জ্ঞানী গুণী ব্যক্তি এরা। পন্ডিত যেহেতু বলা হয়, তাহলে পন্ডিত জাতি বুঝতেই পারছেন, এরা খুব পড়াশোনা করা, উচ্চ শিক্ষিত এবং অনেক জ্ঞানী ব্যক্তি, ভালো ভালো জায়গায় চাকরি করতেন, সামাজিক স্ট্যাটাস অনেক ভালো ছিল। তো জানুয়ারিতে 1990 সালে কি হলো, এদের সাথে লার্জ স্কেল ভায়োলেন্স হলো এবং এথনিক ক্লিনজিং। এথনিক ক্লিনজিং তো এতদিনে আপনাদের খুব ভালো মতো জানার কথা, এই যে রোহিঙ্গা আসার পরে, রোহিঙ্গা ক্রাইসিস আসার পরে এথনিক ক্লিনজিং সম্পর্কে দুনিয়াতে এমন কেউ নাই যে জানে নাই, দুনিয়ার সবাই জানে এথনিক ক্লিনজিং কি। তাহলে আপনারা এটা আমি আর বর্ণনা করলাম না। যেহেতু কাশ্মীর একটা মুসলিম ডমিনেটেড জায়গা, তো তারা যেহেতু হিন্দু, তারা মাইনরিটি, তারা অনেক ভায়োলেন্স ফেস করলো এবং তাদেরকে মানে ওপেনলি হচ্ছে মাইকিং করা হতো যে তোমরা যারা আছো তারা তাড়াতাড়ি পালাও, তোমাদেরকে মেরে ফেলা হবে, তোমাদেরকে এখানে রাখবো না, তোমরা যদি থাকো তোমাদেরকে হামলা করা হবে এবং আমরা তোমাদেরকে মেরে ফেলবো, ওপেনলি মাইকিং করে বলা হতো। এবং ওরা কি হলো, আস্তে আস্তে দে ওয়ার থ্রেটেন্ড এন্ড ফোর্সড টু লিভ দি ভ্যালি এন ম্যাস। এন ম্যাস কি বলেন তো? এন ম্যাস হচ্ছে আবার ওই যে ল্যাটিন বা সম্ভবত স্প্যানিশ, ল্যাটিনই হবে। এন ম্যাস মানে ওই যে ম্যাসিভ আকারে, যখন একদম দলে দলে ওরা হচ্ছে থ্রেটেন করা হলো এবং ফোর্স টু লিভ হচ্ছে, তাকে ফোর্স করা হলো যেন কাশ্মীর ভ্যালি ছেড়ে চলে যায়। এবং অলমোস্ট 3 লাখ, এই যে দেখেন প্রায় 3 লক্ষ কাশ্মীরি পণ্ডিত, হ্যাঁ ওভারনাইট, রাতারাতি, এক রাতের মধ্যে 3 লাখ কাশ্মীরি পণ্ডিতরা জানের ভয়ে পালাতে হয়েছে, নাহলে ওরা একেবারে নিশ্চিহ্ন হয়ে যেত। এখনো ওরা ক্যাম্পে থাকে। এই যে দেখেন দ্য মিলিটেন্সি এন্ড ভায়োলেন্স, এই প্রেজেন্ট সিচুয়েশন মানে কি, যে 90 এর পরপরই কি হলো, গভর্নমেন্ট ভায়োলেন্স লেড দি গভর্নমেন্ট। এখন এই যে পণ্ডিতদের এগেনস্টে, এই যে পণ্ডিত, যে আমরা বংশটা বললাম কাশ্মীরি পণ্ডিত, আরে বানান তো হচ্ছে না, পণ্ডিতই বলে, এটা পণ্ডিত বলে না, বুঝছেন? এটা এই দেখবেন যে যত ইংলিশ নিউজ চ্যানেলে এটা কাশ্মীরি পণ্ডিতসি বলা হয়, এভাবে ইংলিশে পণ্ডিত বলা হয়। তো এরা, এই যে এদের এগেনস্টে একটা ভায়োলেন্স হলো না, একটা দাঙ্গার মতো, এথনিক ক্লিনজিং। তো এই সুযোগে কি হলো, গভর্নমেন্ট দেখেন, ইন্ডিয়ান গভর্নমেন্ট এই সুযোগে, এখন সুযোগও বলতে পারেন, আবার একটা একটা মানে আসলে এটা একটা উপলক্ষটা ঠিক ছিল যে না, এখন তো আসলে এই যে এথনিক ক্লিনজিং, তো এটা একটা একটা অমানবিক হচ্ছে একটা ওয়ার্ড। আমরা যে যখন রোহিঙ্গা পড়েছি, এটা তো গণহত্যার মধ্যে পড়ে যায়। তো এই এই যখন ঘটনাটা ঘটলো, ভায়োলেন্সটা হলো, তখনই ইন্ডিয়ান আর্মি, সরি ইন্ডিয়ান গভর্নমেন্ট হচ্ছে অ্যাপ্লাই করলো আর্মড ফোর্সেস, স্পেশাল অ্যাক্ট আছে, হ্যাঁ কনস্টিটিউশনে ওদের স্পেশাল অ্যাক্ট থাকে। আমাদের যেমন জরুরি অবস্থা আছে না সংবিধানে 141, 141-এর ক, 41-এর খ, 41-এর গ, জরুরি অবস্থা যে সেকশনটা আছে, তো এরকম একটা সেকশন দ্বারা ওরা কি করলো, আর্মি আর্ম ফোর্স পাঠিয়ে দিল, আফসা, আফস্পা, আফ এসপি, অ্যাক্রোনিম দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? আফস্পা, আমি সবসময় অ্যাক্রোনিমটা মাথায় রাখি। তাহলে কি, আর্মড ফোর্সেস, এফ তো বুঝতে পারছেন আর্মড ফোর্সেস, আর এসপিএ হচ্ছে কি স্পেশাল পাওয়ার, সিম্পল, আর এ কি স্পেশাল পাওয়ার অ্যাক্ট, খুবই সিম্পল। এভাবে এই জন্য আফস্পা মনে রাখবেন, ইন জম্মু এন্ড কাশ্মীর ইন 1990 সালে
ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করলো যে হ্যাঁ তোমার এই পণ্ডিতদের এগেনস্টে হামলার জন্য আমরা এখন স্পেশাল পাওয়ারের এই প্রভিশনের দ্বারা আমরা আর্মি পাঠিয়ে দিলাম। তখনই কি হলো, আর্মি চলে গেছে, কিন্তু কাশ্মীরে এখন কি ইন্ডিয়ান আর্মি, কোনো স্বাধীনতা ওদের নেই এই 90 সাল থেকে, এবং থ্রু আউট 1990s এন্ড আর্লি 2000, অর্থাৎ এই যে 10 বছর কি হলো, হেভি ইনফিল্ট্রেশন অফ টেরোরিস্ট অ্যাটাকস অকার্ড। এই 10 বছর খুব টেরোরিস্ট অ্যাটাক সামাল দিতে হয়েছে। তো তখন আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট রাইট ডিসিশন নিয়েছে, তখন আর্মি দরকার ছিল, বাট এটা আসলে আর দেখেন পরবর্তী আমরা দেখবো 2004-এ একটু কমেছে, কিন্তু তারপর তো আমরা জানি এরপরে কি হলো, 2004-এর পরে কমেছে বলছে, কিন্তু আলটিমেটলি এই আর্মি কিন্তু বসে আছে ইন্ডিয়ান আর্মি, এবং সুন্দর করে 5ই অগস্ট 2019-এ কি হলো, আমাদের খুবই মানে ভালো একজন ব্যক্তি আমি 370 কি হলো, রিভোক হয়ে গেল। এই দেখেন ওনার টুইটার অ্যাকাউন্টে উনি দিয়েছেন, অ্যাজ পার আর্টিকেল 370 ক্লজ 3 the president may by public notification declare that this article shall cease to be operative. The powers of state legislature of Jammu and Kashmir are vested with this house by virtue of president's rule. এই প্রেসিডেন্ট মানে সুন্দর করে আর্টিকেলটা উনি বললো, এবং এটা যে কোনো মুহূর্তে উনি ই করতে পারে। ক্লজ 3 বলেছে, ক্লজ 3 তে এটা লেখা আছে, উনি এটাই বলছে যে আর্টিকেল 370-এ কিন্তু ক্লজ 3 তে আছে যে প্রেসিডেন্ট রুল, যে কোনো মুহূর্তে প্রেসিডেন্ট পাবলিক নোটিফিকেশনের মাধ্যমে এটা ঘোষণা করতে পারে। এই যে উনি পার্লামেন্টে সুন্দর করে একেবারে ভেহেমেন্টলি একেবারে বলছেন। আমরা আর্টিকেল 370 এবং 335-এর এ খুব পড়তে হয়েছিল আমার ভাইবার সময়, একেবারে ইনস এন্ড আউটস। আপনাদের এটা পড়তে হলে আলাদা করে অনেক মানে লেসন নিতে হবে, অথবা আপনার নিজেদের পড়তে হবে। তো আর্টিকেল 370 আর 35-এর এ আমাদের এত বেশি পড়ে লাভ নেই, ইন্ডিয়ানরা অনেক পড়াশোনা করছে, ওদের জন্য ইম্পর্টেন্ট, আমাদের জন্য ইম্পর্টেন্ট না, কারণ আলটিমেটলি আমরা এটার এগেনস্টে আমাদের কোনো সে নেই। আমাদের গভর্নমেন্ট কিন্তু ইন্ডিয়ার অনেক ভালো, আমরা কি ভালো বন্ধু, তো এই কারণে গভর্নমেন্ট যেই স্ট্যান্ডটা পাবলিক স্টেটমেন্ট, সেটাই আমাদের স্টেটমেন্ট। অ্যাজ এ বিসিএস স্টুডেন্ট কন্ট্রোভার মানে এগেইনস্ট উইথ আওয়ার গভর্নমেন্টের এগেইনস্টে যাবে, আপনার গভর্নমেন্টের স্ট্যান্ডটাই আপনার লিখে আসতে হবে, এটা আপনার মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যে আপনি কন্ট্রোভার্সিয়াল কিছু লিখে আসলে, আপনার যেহেতু কারেন্ট গভর্নমেন্ট হচ্ছে আপনার যারা খাতা মেম্বার, তারা কিন্তু আমাদের গভর্নমেন্টেরই লোকজন। সো আমরা অবশ্যই কন্ট্রোভার্সিয়াল কিছু আপনি লিখে আসবেন না, আপনি যা লিখবেন গভর্নমেন্টের স্টেটমেন্ট লিখে আসবেন পরীক্ষাতে। এটা কোনো আপনার না, এটাই ওয়ে, দিস ইজ দ্য ওয়ে। আপনার বুঝতে হবে সরকারি যে স্ট্যান্ড, আমাদেরও সেই স্ট্যান্ড। বাংলাদেশ তো আসলে এখন আমরাই জনগণই তো হচ্ছে আমরা চুজ করেছি আমাদের যে দল, আমাদের যে সরকার। সো তার মানে কি, জনগণের রিপ্রেজেন্টেটিভ সরকার, সো আমরা সরকারেরই পক্ষে, যা স্ট্যান্ড আমাদেরও তার স্ট্যান্ড। সো আপনি এটা আমরা ওর জন্য আমি এত আলাদা করে পড়াবো না, 370 আর্টিকেল আলাদা করে পড়ে আমাদের কোনো লাভ নেই, 35-এর এ আলাদা করে আমাদের পড়ে কোনো লাভ নেই, বিকজ আমাদের সেটাতে জেনে কোনো আমাদের দরকার নেই। সো আপনি শুধু ধারণা রাখবেন যে 370টা, ইন কেস যদি আমাদের সময় কারেন্ট ইস্যু ছিল, এই কারণে খালি জানতে হয়েছে 370টা আসলে কেন, এই আর্টিকেলের মূল বক্তব্য কি, 35-এর এর মূল বক্তব্য কি, এটা আপনি এমসিকিউ এর জন্য করতে। এগুলো হচ্ছে যে আমাদের বন্ধু, আমাদের মিত্র দেশ, আমাদের নেইবার, আমাদের মিত্র দেশের যে কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এগুলো নিয়ে আমাদের প্রশ্ন আসবে না রিটেনে, ঠিক আছে? সো আপনি আন্দাজে অনেক বেশি এটা নিয়ে পড়ে কোনো লাভ নেই, পড়তে যাবেন না, ঠিক আছে? গভর্নমেন্ট আমাদের যা স্ট্যান্ড, আমাদের গভর্নমেন্ট যা নিবে আমরাও তাই, আমরা পক্ষপাতী, ঠিক আছে? আর্টিকেল 35A কি আর আর্টিকেল 370 কি আমরা দেখবো। হাউ গভর্নমেন্ট ডিড অ্যাওয়ে উইথ জম্মু কাশ্মীর স্পেশাল স্ট্যাটাস ডিউরিং গভর্নমেন্ট রুল। এইটা গভর্নর রুল থাকা অবস্থাতে, গভর্নর রুল মানে কি, কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস, তখন তো গভর্নর রুল ছিল, তাদের একটা রুল ছিল যে গভর্নর রুল হচ্ছে মানে ওই যে লোকাল ওদের যে গভর্নমেন্ট আছে তখন বলা হয়। এটা কিভাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে তোমরা এখন থেকে তোমাদের সরকার বলতে কিছুই নাই, সেটাই আমরা দেখি।
with issuance of presidential order, এই যে প্রেসিডেন্সিয়াল অর্ডারের একটা ইস্যু করেছে, the NDA government has resorted to interpretation of the constitutional provisions to do away with Article 370, which granted special and autonomous status of to Jammu Kashmir. মানে এই 370 আসলে কি ছিল? 370 আর্টিকেল মূলত ওই যে আমরা দেখলাম যে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং আরেকজন ক্যাবিনেট মিনিস্টার, ইন্ডিয়ান ক্যাবিনেট মিনিস্টার মিলে 370টা আর্টিকেলটা এনেছিলেন, এবং এর মূল বক্তব্য ছিল কাশ্মীরকে একটা স্পেশাল একটা স্ট্যাটাস দেওয়া, এবং এইটা এই যে দেখেন অটোনোমাস এবং কি স্বতন্ত্র একটা স্টেট দিয়েছে যে হ্যাঁ তোমরা স্বতন্ত্র অটোনোমাস থাকবা, এটাই হচ্ছে মূল বক্তব্য 370-এর। এবং এটার আরো ডেপথে আমরা পড়েছিলাম, দুই এক লাইন বলি, যে কোনো সিটিজেন, এটা স্পেশাল কেন, যে এই কাশ্মীরের কোন সিটিজেন হচ্ছে বাইরের কোন সিটিজেন মানে ইন্ডিয়ার আর অন্যান্য জায়গার সিটিজেন এসে কাশ্মীরে জায়গা কিনতে পারবে না, মানে ল্যান্ড কিনতে পারবে না, বিয়ে করতে পারবে না বাইরের মানুষরা, এই মানে তাদের যে স্পেশাল জনগণ, এই ইউনিক তাদের এথনিসিটি, কাশ্মীরি বলে না, কাশ্মীরিরা দেখতে একটু অন্যরকম হয়, এটাই পপুলেশনটা যেন মিক্স না হয়ে যায়, জাতি যেন একদম হাইব্রিড না হয়ে যায়, এইরকম এই যে স্পেশাল স্ট্যাটাস, এই কিছু কিছু জিনিস ছিল, ঠিক আছে। আরো ছিল যে আলাদা একটা ফ্ল্যাগ থাকবে, মানে আলাদা তাদের যে আলাদা পতাকা থাকবে কাশ্মীরের, এইটা হচ্ছে 370-ই দিয়েছিল, ঠিক আছে। তো এইগুলো কিন্তু সব কি একদম রিভোক করা হয়, যে এখন কোনো আলাদা পতাকা থাকবে না, তোমরা আলাদা কিছু না, ইন্ডিয়ান মানুষ এসে কাশ্মীরে যে কোনো মুহূর্তে জায়গা জমি কিনতে পারবে, আর ইন্ডিয়ান মানুষের টাকার তো অভাব নেই, সবাই এসে জায়গা কিনে ফেলে, তো এই জন্য মানে কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাসটা কেন দিয়েছিল 370-এ, এগুলো প্রোটেক্ট করার জন্য, কাশ্মীরের ইউনিকনেস, কাশ্মীরের যে একটা আলাদা একটা এথনিসিটি, কাশ্মীরের সৌন্দর্য বলতে পারেন, কারণ এখানে যদি গণহারে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, এখন ধরেন অনেক বড় মুকেশ আম্বানি এসে যদি বলে আমি এখানে একটা ফ্যাক্টরি দিব, তাহলে তো পুরো জিনিসটা প্রকৃতিটাই নষ্ট হয়ে গেল। তো এই জিনিসগুলোই হচ্ছে রিভোক হয়ে যায়, 370-এ যা যা ছিল সব এই যে রিভোক হয়ে গেল প্রেসিডেন্সিয়াল অর্ডার, কারণ ওই যে অমিত শাহ বলেছে ক্লজ নাম্বার 3 অনুযায়ী 370-এ একটা লুপ হোল ছিল, এই আর্টিকেলে একটা দফা ছিল, ক্লজ ছিল 3 নম্বর ক্লজে 370-এ আবার দেওয়া আছে যে এই ক্লজের আন্ডারে প্রেসিডেন্ট কিন্তু যে কোনো মুহূর্তে এই 370 রিভোক করে দিতে পারে। তাহলে সব সময় একটা স্কোপ ছিল যে যে কোনো মুহূর্তে 370 বা কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস এটা কেড়ে নিতে পারে ইন্ডিয়া। তাহলে বুঝেন, হ্যাঁ এটা মাথায় রাখতে হবে যে সবসময় স্কোপ কিন্তু ছিল, তো এটা পারে। গভর্নর রুল ছিল, এটাই সবাই বলছে গভর্নর থাকা অবস্থায় কিভাবে সরকার হচ্ছে এটা করতে পারে, তো এটাই বলেছে যে না তুমি ক্লজ নাম্বার 3 অনুযায়ী পারবে, সরকার সবসময়ই পারবে, ইন্ডিয়ান সরকার সবসময়ই পারবে। তো the presidential order brought about the changes in the text of the constitution to imply that here henceforth all provisions of the constitution shall apply also to Jammu and Kashmir, মানে এরই মাধ্যমে কি হলো, তোমাদের কোনো স্পেশাল স্ট্যাটাস আর নাই, অন্যান্য সব ইন্ডিয়ান যত স্টেট আছে তাদের ক্ষেত্রে যে কনস্টিটিউশন, তোমাদের ক্ষেত্রেও একই রুল অ্যাপ্লাই হবে, যত আইন জম্মু এন্ড কাশ্মীরের উপরেও অ্যাপ্লাই হবে। সো এই যে এইভাবে রিভোক হয়ে গেল। এখন আমরা দেখি 35-এর এ কি বলছে। 35-এর এটার মূল বিষয়টা কি ছিল? Article 35A of the Indian Constitution was an article that empowered the Jammu and Kashmir state's legislature to define the permanent residents of the state and provide special rights and privileges to those permanent residents. এটা তার মানে এক কথায় যদি মনে রাখতে চান, এই যে দেখেন আমি সুন্দর করে কোটেশন মার্ক দিয়ে দিয়েছি, প্রেসিডেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ আপনার মানে পার্মানেন্ট যারা অধিবাসী তাদের জন্য আলাদা করে দেওয়া ছিল, যে তাদের ওই যে বিয়ের ব্যাপারটা, তারপরে হচ্ছে যারা পার্মানেন্ট রেসিডেন্ট তাদের যে স্পেশাল কিছু ছিল, তাদের স্পেশাল কিছু রাইটস দেওয়া ছিল, এইটা হচ্ছে 35-এর এ, ঠিক আছে। 35 আর 370-এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। দেখেন, it was added that the constitution through the presidential order, the constitution application of Jammu Kashmir in 1954 সালে যে ইস্যু ছিল, হ্যাঁ 14 মে, আর্টিকেল 300
Jammu and Kashmir include purchase and immovable property. দেখেন 35 land purchase, ability to purchase land এবং immovable যেগুলো সরানো যায় না, হ্যাঁ সেই প্রপার্টি গুলো, এই যে ability to contest election, seeking government employment as higher education, health care, হ্যাঁ even Indian citizens were not entitled to these privileges. মানে এই 35-এর আরো অনেক বেশি প্রিভিলেজ দিয়েছিল কাশ্মীরকে, যেগুলো আসলে অন্যান্য ইন্ডিয়ান যে সিটিজেন, ইন্ডিয়ান যে স্টেট গুলো, মানে একটা সাধারণ ইন্ডিয়ান সিটিজেনদেরও এত প্রিভিলেজ ছিল না যতটা এদের ছিল। দেখেন এই যে ভোট করতে পারবে, কন্টেস্ট করতে পারবে, হেলথ কেয়ার ছিল, হ্যাঁ হেলথ কেয়ারের সুবিধা পাবে, হ্যাঁ তারপরে হচ্ছে পারচেস করতে পারবে ল্যান্ড, অন্য কোনো ইন্ডিয়ান সিটিজেন, সাধারণ ইন্ডিয়ান সিটিজেন পারচেস করতে পারবে না। এইটা 370 আর 35-এর এর কিন্তু মূল বিষয় পার্থক্য আছে, হ্যাঁ প্রতিপাদ্য বিষয়গুলো ভালো মতো ক্লিয়ার থাকবে, ওগুলো শর্ট নোটস যদি আসতেও পারে, ভাইভাতে ইম্পর্টেন্ট, ভাইভাতে স্যাররা জিজ্ঞেস করে ফেলতে পারে, এমসিকিউতেও আসতে পারে, ঠিক আছে। যে 335-এর মূল প্রতিপাদ্য কি ছিল, 4টা অপশন দিয়ে দিল, আসতে পারে, কম্পিটিটিভ টেস্টে আসতে পারে। অন 5 অগস্ট 2019 দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এই যে রামনাথ কোবিন্দ, আপনার এটাও ইম্পর্টেন্ট যে ওই সময়ে, হ্যাঁ বা এখন প্রেসিডেন্ট কে, রামনাথ কোবিন্দ, ঠিক আছে, প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার তো আলাদা জানেন, ইস্যুড presidential order whereby all the provisions of the Indian constitution were applied to state without any special, মানে সুন্দর করে বলেছে তোমাদের কোনো স্পেশাল আর কিছু নাই, সাধারণ জনতা, ইন্ডিয়ান জনতা যা সুবিধা পাবে তোমরাও তাই, আলাদা কোনো ফ্ল্যাগ থাকবে না, ওদের আলাদা ছিল, আলাদা ফ্ল্যাগ, আলাদা পতাকা, আলাদা হচ্ছে কন্টেস্ট, এখন ওখানে যে জমি কিনতে পারবে, চিন্তা করতে পারেন কাশ্মীরে যে কেউ এখন ওখানে জমি প্রপার্টি সবাই কিনতে পারবে। This would imply that states separate constitution stand inoperative, including the privileges, এই যে প্রিভিলেজ দিয়েছিল কাশ্মীরি লোকজন, কাশ্মীরি যারা পার্মানেন্ট রেসিডেন্ট, হ্যাঁ তাদের কিছু প্রিভিলেজ ছিল, এগুলো পুরো সব বাতিল, কিচ্ছু আর নাই। এখন আমরা জাস্ট খুবই একটা ধারণা, ম্যাপটা কিভাবে চেঞ্জ হয়ে গেল। এখন যদি জিজ্ঞেস করা হয় কতটা স্টেট, 28টা স্টেট আপনি বলবেন এবং 9টা ইউনিয়ন টেরিটরিজ। এই যে 9টা ইউনিয়ন টেরিটরিজ কি, এটা আপনার দেখতে হবে, পার্থক্য হয়ে গেছে, হ্যাঁ ইউনিয়ন টেরিটরিজ এবং স্টেটের মধ্যে পার্থক্য আছে, আপনারা গুগলে এটা একটু সার্চ দিয়ে দেখে নেবেন যে ইউনিয়ন টেরিটরি কি ইন্ডিয়ার, আর 28টা যে স্টেট, এটা স্টেট বলছে কেন আর ইউনিয়ন টেরিটরি আলাদা কেন বলছে, এটা একটু আপনারা গুগলে দেখতে পারেন। আমি বড় করে একটু ম্যাপটা দেখাই, দেখেন নতুন ম্যাপটা হচ্ছে যে এই জায়গাটা লাদাখ, এই জায়গাটা এখন কার্গিল, এই দেখেন আগে এই জায়গাটা কার্গিল ছিল, এটা হচ্ছে পুরোটা লাদাখ, ঠিক আছে। এই যে স্টেট কতগুলা, এই যে এই সব ছোট ছোট যে স্টেট, এখন দেখেন এই পরের ইসে দেখবেন আপনারা, পরের ম্যাপেই দেখবেন পুরো ম্যাপ এখন কি হয়ে গেছে, জাস্ট 2টা এসে ভাগ হয়ে গেছে, জম্মু এন্ড কাশ্মীর এবং লাদাখ। দেখছেন কি সুন্দর করে 2টা ইসে ভাগ হয়ে গেছে, জম্মু এন্ড কাশ্মীর জাস্ট 2 ভাগে ভাগ হয়ে গেছে। এবং এই লাদাখ এবং জম্মু এন্ড কাশ্মীর, এখন জম্মু এন্ড কাশ্মীর আমরা কি জানি হিন্দু ডমিনেটেড কিন্তু, তাই না, আর এই লাদাখটা এখন শুধু আলাদা রেখেছে, কিন্তু আপনার আগে যে রুল ছিল, আগে যে আইন ছিল, ইন্ডিয়ান নর্মাল যে আইন এখন সব প্রযোজ্য, কাশ্মীরের ক্ষেত্রে সব প্রযোজ্য, আগে প্রযোজ্য ছিল না। ইন্ডিয়ান নর্মাল সাধারণ জনতার উপরে যে আইন, সেগুলো কিন্তু কাশ্মীরি লোকদের উপর প্রযোজ্য ছিল না। তো আপনারা যদি আরো ভালোভাবে এই যে ম্যাপটা দেখতে চান, দেখতে পারেন, ইন্টারনেটে অত ইম্পর্টেন্ট না, জাস্ট একটা ধারণা রাখবেন 2টা ভাগ হয়েছে, এখন কাশ্মীর এখন 2 ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে লাদাখ, এটা ডমিনিয়ন বলছে, হ্যাঁ আর ওখানে যে 9, এইটা হচ্ছে এমসিকিউ আসলে আসতে পারে যে কয়টা স্টেট এখন, ঠিক আছে, এবং 9টা ইউনিয়ন টেরিটরি। আপনারা আমার নামগুলো নোট করা ছিল অনেক আগে, এখন আর নাই, এজন্য আমি খুঁজতে পারবো না, আমি দেইনি, কতটা ইম্পর্টেন্ট না, আপনার নামগুলো একবার দেখতে পারেন, হ্যাঁ নামগুলা এই যে ম্যাপেও দেখতে পারেন, আর যখন শিখবেন ম্যাপ থেকে শিখবেন, এই 9টা যদি ইউনিয়ন শিখতে যান একটা ম্যাপ খুঁজবেন, হ্যাঁ সার্চ দিয়ে ম্যাপে ক্লিক করবেন, ওই নাম মুখস্থ করলে মনে থাকবে না, ম্যাপ দেখে দেখে শিখলে আপনার যদি মুখস্থ করতে চান করতে পারেন। এই হচ্ছে আপনার আপ টু ডেট হচ্ছে এখন হচ্ছে জানা গেল। এর যদি
এই মোটা দাগে আপনার এগুলোই জানতে হবে, এর বেশি আসলে অত বেশি জানার দরকার নেই। কারেন্ট ইস্যু শুধু এর পরে কি হয়েছে সেগুলো শুধু খোঁজ রাখবেন, এই হচ্ছে মোটা দাগে হিস্ট্রি। হ্যাঁ, আর যদি কারেন্ট ইস্যুস যদি জানতে চান যে 2019-এ যে সিজটা হলো বা রিভোক করার পরে, এরপরে কারেন্ট অ্যাফেয়ার্সে ঢুকে যাবে আর কি। যদি আমার পার্ট 2 করতে হয় সেক্ষেত্রে হয়তো 2019-এর সিজের পর থেকে, হ্যাঁ, আমরা যদি দেখতে চান আমি একটা বানাতে পারি, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথে মিলিয়ে পড়বেন। যদি এখন ধরেন আগামীকাল বা কিছুদিন আগে যদি এমন হয় যে একটা হামলা হয়েছে কাশ্মীরে, এটা একটা নিউজ না, তখন দেখবেন হিস্ট্রিটা আবার আসবে। যখন একটা নিউজ আসে তখন কিন্তু হিস্ট্রিটা আপনি জানা থাকলো, আপনি শুধু এখন রিলেট করবেন, ও আচ্ছা এটার পরে এটা, এটার পরে এটা। সো আমরা যদি পার্ট 2 বানাতে হয় হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বানাতে হবে কাশ্মীরের উপরে। আদারওয়াইজ আপনার হিস্ট্রি পার্ট আমি কভার করে ফেলেছি, ঠিক আছে? কাশ্মীর আপনার মোটা দাগে এগুলোই জানবেন, এবং এখানে যা যা লিখেছি যতক্ষণ না ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছেন ততক্ষণ জানতেই থাকবেন, মানে কোনো কিছু ভাষা ভাষা রাখবেন না। হ্যাঁ, যা যা শিখলেন খুব ভালো মতো সেলফ স্টাডি করবেন। হ্যাঁ, আমার এই লেসনটা কিন্তু মানে ফুল আপনার জ্ঞান করবে না, আপনি আরো নিজের পড়তে হবে। এবং হিস্ট্রি পার্ট আমাদের শেষ, এম্পেরিক্যাল আর জানতে হবে না, এরপর থেকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এ আপ টু ডেট থাকবেন, ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করেন, আমি ক্লাস শেষ করে দিয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে করার জন্য, ক্লাসটা করার জন্য। ঠিক আছে, কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমি এখনই শেষ করে দিব, ঠিক আছে? 1 মিনিট শুধু সময় দিব, কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ফাতিমা জান্নাত হচ্ছে করছেন, টাইপ করছেন, আমরা 1 মিনিট দেখবো আর, ঠিক আছে? 1 মিনিটে কেউ যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন। ঠিক আছে, আমরা আর ওয়েট না করি। হ্যাঁ, ফাতিমা জান্নাতি, আমরা সবার হচ্ছে কথাও বলতে পারবেন যদি চান, আপনাদের মাইক্রোফোন সবকিছু আছে, আপনারা চাইলে আপনাদের মাইক্রোফোনটা অন করে কথাও বলতে পারবেন, ঠিক আছে? আর যদি লিখতে চান কমেন্টে প্রশ্ন, 30 সেকেন্ড সময় দিব ফাতিমা, আমরা সময় নষ্ট না করি। আচ্ছা, ফাতিমা জান্নাতি জানছে only the word thanks is not strong enough to express my gratitude to you। আচ্ছা, ফাতিমা জান্নাতি খুব সুন্দর সুন্দর কমেন্ট লিখতে পারে, ওর কমেন্টের জন্য আমি সবসময় 30 সেকেন্ড ওয়েট করি, ঠিক আছে? থ্যাংক ইউ। ফাতিমা জান্নাতি জানাচ্ছেন only the is not strong enough to express my gratitude to you। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার অফ ইউর মেন্টাল হেলথ, ঠিক আছে? সবাই মেন্টাল হেলথটা খুবই সিরিয়াসলি নেবেন, কারণ আমি দেখা যায় যে এত আমরা এত জৌলুস, এত আমরা গ্ল্যামারাস থাকার চেষ্টা করি, এত সুস্থ থাকার চেষ্টা, এত ব্যায়াম করি, কিন্তু একদিন মন খারাপ হলো, ডিপ্রেস হলাম, আমরা কিন্তু এত দিনের ইনভেস্টমেন্ট, বছরের পর বছর আমাদের যে কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে আমার বাবা মা আমার উপরে, আমি নিজে করেছি, আমরা নিজেরা করেছি নিজেদের উপরে যত ইনভেস্টমেন্ট, সব কিন্তু শেষ। এই যে দেখেন সুশান্ত সিং রাজপুত, উনি কত ব্রিলিয়েন্ট একটা ড্যান্সার ছিলেন, আনবিলিভেবল ড্যান্সার, মানে ঋত্বিক রোশন লেভেলের ছিলেন, ওনার অ্যাক্টিং মানে স্কিল, এটা হচ্ছে উনি সেলফ মেড স্টার, উনি কিন্তু কোনো স্টার কিড না, উনি অ্যাক্টিং শিখে এসেছেন। উনি নাকি, আমি তো এতদিন জানতাম না, উনি স্ট্যানফোর্ডের মানে উনি স্কলারশিপ হোল্ডার ছিলেন, উনি যান নাই, উনি দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে লাস্ট সেমিস্টারে ছিলেন, উনি সেমিস্টারও মানে ফাইনালটা দিলে উনি কিন্তু ইঞ্জিনিয়ার হতে পারতেন, কিন্তু একটা সেমিস্টার উনি কমপ্লিট করেন, ফোর্থ ইয়ারে এসে একদম এই উনার একটা মোমেন্ট উনি ডিপ্রেস হলেন, উনি কিন্তু উনি অনেক, এখন কিন্তু আরো পলিটিক্স বের হচ্ছে, আপনারা আপ টু ডেট থাকবেন, আমিও এটা খবর রাখছি, এটা সালমান খানকে অনেকেই ব্লেম করছে। তো দেখেন, এত দিনের এত বড় এত ব্রাইট একটা স্টার উনি ছিলেন না, ওনার অনেক বড় বড় বায়োপিকের উনি কিন্তু পেয়েছেন, উনি রবীন্দ্রনাথের বায়োপিকে কাজে হাত দিয়েছিলেন, তারপরে হচ্ছে এপিজে আব্দুল কালাম, মানে সব, মানে কত বড় একজন অ্যাক্টর উনি হতে পারতেন, সেই মানুষটা এক মুহূর্তে দেখেন নাই হয়ে গেল।
সো এই জন্য আমিও চিন্তা করি যখন আমার ডিপ্রেস হই, মেক শিওর মানে যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। বেঁচে থাকলে দেখবেন যে কত কিছু হচ্ছে, বাট বেঁচে যদি না থাকি আসলে সো মেক শিওর আপনারা, মেক শিওর ইউ ডোন্ট ডাই, ঠিক আছে? মরা যাবে না, যে কোনো মূল্যে বেঁচে থাকতে হবে। অলরাইট, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। 2 ঘন্টার ক্লাস আজকে, বাট আই হোপ দিস ক্লাস ইজ হেল্পফুল। ঠিক আছে, স্টে সেফ, স্টে হোম, দেখা হবে, টাটা।